হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাইক্রোসফট এক্সেলের আরেকটি নতুন এপিসোডে। বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা কথা বলবো এডিটিং অপশনে নিয়ে। এডিটিং অপশনের ভিতরে যে ক্লিয়ার অপশনটি আছে, এই ক্লিয়ার অপশনে নিয়ে কীভাবে কাজ করতে হয় তার এটু যেটা আজকে আমরা দেখবো। তো দেখেন, আমি যদি এখান থেকে ক্লিয়ার অপশনটাতে ক্লিক করি, ক্লিয়ার অপশনটাতে ক্লিক করলে আমাদের এখানে বেশ কিছু অপশন ওপেন হয়ে যাবে, যেমন ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার কন্টেন্ট, ক্লিয়ার কমেন্টস এবং ক্লিয়ার হাইপারলিংক। এই অপশনগুলো নিয়ে কীভাবে কাজ করে এবং এই অপশনগুলোর কাজ কী সেই বিষয়টি এখন আমরা দেখবো। তো এই বিষয়টি ব্যবহার করতে হলে, অর্থাৎ এখানকার যে অপশনগুলো আছে এই অপশনগুলো যদি আমরা ব্যবহার করতে চাই, ব্যবহার করতে হলে আমাদের যে ওয়ার্ক এরিয়াটা রয়েছে এই ওয়ার্ক এরিয়াতে কিছু ডকুমেন্ট তৈরি করতে হবে। তো এখান থেকে আমি একটা ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি। তো দেখেন, এখানে আমি কিছু শুধু সংখ্যা লিখতেছি, সংখ্যা লিখে আমি আপনাদের বিষয়টি দেখাচ্ছি। এখানে দিলাম 7000, তারপর মনে করি এখানে দিলাম আমি 8000, এখানে দিলাম 9000। জাস্ট সংখ্যা লিখে আমি আপনাদের বিষয়টিকে বোঝানোর জন্য কিছু সংখ্যা লিখে দিচ্ছি। তো এই সংখ্যাগুলো আমি এখানে লিখলাম। লেখার পরে আমি যদি চাই সবগুলোকে সিলেক্ট করব, তো এখান থেকে আমি সবগুলোকে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে টেক্সটগুলোকে একটু বড় করব। তো এখান থেকে ফন্ট অপশনে গিয়ে এগুলোকে একটু বড় করে নিচ্ছি, বড় করলাম। তারপর এখান থেকে আমি ভাষাটা সিলেক্ট করে দিচ্ছি টাইম নিউ রোমান। তারপর এখান থেকে আমি লেখাটাকে মোটা করে দিচ্ছি, বোল্ড করে দিলাম। তারপরে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটা দিলাম। তারপর এখান থেকে আমি যদি ফিল কালারও দিতে চাই, ফিল কালারও দিয়ে দিতে পারি। তো আমি ফিল কালার ব্যবহার করতেছি না। এখান থেকে আমি যদি আর কিছু দিচ্ছেন, ঠিক আছে, আন্ডারলাইনও দিতে পারি, আমি অনেক কিছু এখানে ব্যবহার করতে পারি। জাস্ট আমি শুধু 2-3টা ইফেক্ট দিয়ে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। তো বন্ধুরা, তো প্রথমটা দেখতে পাচ্ছেন যে এই সেলটি আমি যে কী ইফেক্ট ব্যবহার করলাম, লেখাটাকে চেঞ্জ করলাম, বোল্ড করলাম, সাইজ বড় করলাম এবং কালারটা ডিজাইন করলাম, তাই না? তো এটাই হচ্ছে আমাদের ক্লিয়ার অপশনের কাজ। এখন আমরা দেখবো, আমি প্রথমে যদি ক্লিয়ার অপশনে ক্লিক করি, প্রথমটা হচ্ছে আমাদের কি ক্লিয়ার অল, অর্থাৎ এই টেক্সটের ভিতরে আমরা যতগুলো ইফেক্ট ব্যবহার করছি, যে করে টেক্সট আছে আমাদের এখানে, এগুলোর ভিতরে যতগুলো টেক্সট ইফেক্ট ব্যবহার করছি সবগুলো যদি আমি একবার রিমুভ করতে চাই, সম্পূর্ণ টেক্সটটাকে এভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে ক্লিয়ার অপশনটা থেকে ক্লিয়ার অলে ক্লিক করবো। ক্লিয়ার অলে ক্লিক করলে এখানে যতগুলো ইফেক্ট ছিল সবগুলো কিন্তু একদম মুছে যাবে, আর কিছু ডকুমেন্ট আমাদের থাকবে না। তো আমি আবার সবগুলো ফিরে নিয়ে আসতেছি, ঠিক আছে। তো এখান থেকে আমি প্রথমটা দিয়ে আপনাদের এখন দেখাচ্ছি যে 7000 যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ক্লিয়ারে গেলাম। ক্লিয়ারে যাওয়ার পর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে কি যে ক্লিয়ার ফরম্যাট, অর্থাৎ এখানে যে ইফেক্টগুলো ব্যবহার করছি, যেমন লেখাটাকে কি করছি আমরা, লেখাটাকে বোল্ড করছি। তারপরে লেখাটা সাইজ প্রথম অবস্থা যেটা ছিল তার থেকে আমরা এখানে অনেক বড় করে দিয়েছি, সাইজ হচ্ছে আমি 26, ঠিক আছে। তারপর কালার ছিল কালো, কিন্তু এখানে আমরা কালারটা বেগুনি করে দিয়েছি। এই যে 3টা ইফেক্ট ব্যবহার করলাম আমরা, তাই না? এগুলোকে বলা হচ্ছে ইফেক্ট ফরম্যাট। তো এখান থেকে আমরা যদি এই ফরম্যাটগুলোকে ডিলিট করতে চাই, তাহলে আমরা জাস্ট এখান থেকে ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করবো। তো দেখেন আমি এখান থেকে ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে তো দেখেন প্রথম অবস্থায় আমি যখন সংখ্যাটা লিখছিলাম 7000, তখন কিন্তু এরকম ছিল, ঠিক আছে। আর যখন আমি ইফেক্ট ব্যবহার করলাম তখন কিন্তু বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম যে অপশনটা ছিল, সেটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। এই ক্লিয়ার ফরম্যাটের কাজ, আপনারা যদি সবগুলোকে একসাথে ক্লিয়ার ফরম্যাট করতে চান, তাহলে জাস্ট একইভাবে সবগুলোকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তো আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে ক্লিয়ার ফরম্যাটে যাই, তো দেখেন সবগুলো কিন্তু আগের পজিশনে আবার চলে আসলো। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার ফরম্যাটের কাজ। আবার আমি সবগুলোকে ফিরে নিয়ে আসতেছি। তো ফিরে নিয়ে আসার জন্য যে কাজটা আপনাদের করতে হবে, আপনাদের কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করলে আপনি আবার আগের পজিশনে চলে আসবেন। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ আমরা এখানে যে লেখাগুলো লিখছি, আমাদের ওয়ার্ক ডকুমেন্টে যে কন্টেন্টগুলো আছে, অর্থাৎ যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো যদি আমরা মুছে ফেলতে চাই, তাহলে আমাদের এই ক্লিয়ার কন্টেন্টে ক্লিক করতে হবে। তো দেখেন এবার আমি এখান থেকে ক্লিয়ার কন্টেন্টে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিয়ার কন্টেন্ট। তাহলে দেখেন যতগুলো তথ্য ছিল সব তথ্যগুলো এখান থেকে মুছে গেল, তাই না? তো এখানে এরপরে যে অপশন দেওয়া সেটা হচ্ছে কমেন্ট। তো কমেন্ট অপশন নিয়ে কীভাবে কাজ করতে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আবার টেক্সটগুলোকে ফিরে নিয়ে আসলাম। আমরা যদি এই লেখাগুলোর ভিতরে যদি কোনো কমেন্ট লিখে দিতাম, তাহলে কিন্তু আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে কমেন্ট, ক্লিয়ার যে কমেন্ট অপশন আছে এটাতে ক্লিক করলে আমাদের ক্লিয়ারের যত কমেন্ট ছিল সবগুলো চলে যেত। যেহেতু আমি এখানে কোনো কমেন্ট ব্যবহার করিনি, সেজন্য বিষয়টা আমি এখানে আপনাদের দেখাতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। এখানে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো কমেন্ট দেখাবে, আপনারা সেই কমেন্টগুলো যদি ব্যবহার করতেন তাহলে কিন্তু এখান থেকে চলে যেত। তারপরে যেটা দেওয়া সেটা হচ্ছে হাইপারলিংক। তো পরে আমি দেখাবো কিভাবে আপনাদের এই টেক্সটগুলোর সাথে হাইপারলিংক যুক্ত করতে হয়। তো আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, সেই লিঙ্কগুলো যদি যুক্ত করতেন, তাহলে এখান থেকে ক্লিয়ার হাইপারলিংকে ক্লিক করলে সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যেত। তো এই ছিল মোটামুটি আমাদের ক্লিয়ার যে অপশনটি রয়েছে, এই ক্লিয়ার অপশনগুলোর কাজ। প্রথমটা অপশনটা দেখালাম যে ক্লিয়ার অল মানে হচ্ছে, দেখেন আমি যদি এখানে এখন ক্লিক করি, তাহলে আমাদের
ওয়ার্ক যে এরিয়াটা ছিল, এটা যে আমাদের ওয়ার্ক এরিয়া, এই ওয়ার্ক এরিয়াটা প্রথমে যখন ওপেন করি ওয়ার্ক এরিয়াটা তখন যে অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু ফিরে যাবে। তো দেখেন এখান থেকে আমি ক্লিয়ার অল করে দিচ্ছি, ক্লিয়ার অল। তো দেখেন পেজের সাইজ যা ছিল যেভাবে সবগুলো কিন্তু আগের পজিশনে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ক্লিয়ার অপশনগুলোর কাজ। আশা করি আপনাদের বিষয়টি বুঝতে কোথাও অসুবিধা হয় না। তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়টি আরও কীভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত দরকার আরেকটি টিউটোরিয়াল করবো। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনার ভিডিওটি সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাইক্রোসফট এক্সেলের আরেক নতুন এপিসোডে। বন্ধুরা আজকের এই এপিসোডে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশনের কাজ শিখব। তো অপশনের কাজগুলো শেখার জন্য আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের সকল বিষয়ে ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করি। তো বন্ধুরা আজকে আমরা শিখব আমাদের যে এডিটিং অপশনটি রয়েছে, এই এডিটিং অপশনটির উপরে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার। এই শর্ট অ্যান্ড ফিল্টার অপশন নিয়ে কিভাবে কাজ করতে তার এ টু জেড আজকে আমরা দেখব। তো দেখেন আমি যদি এখানে শর্ট অ্যান্ড ফিল্টার অপশনটাতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে এবং এখানে 4টি অপশন থাকবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি দেওয়া আছে সেটা হচ্ছে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। তো এই অপশনটির কাজ কি আমি আপনাদের আগে বলে দিই। আপনার যে আমাদের ওয়ার্ক এরিয়াতে যে ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিছু কন্টেন্ট লিখে রাখছি, এই কন্টেন্টগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো সবার উপরে যেটা দেওয়া আছে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ আমরা যদি চাই যে ছোট থেকে বড় ধারাবাহিকভাবে সাজাবো, আপনারা যদি এখানে আমার বি কলামটাতে লক্ষ্য করেন যে বি কলাম যে আমাদের রয়েছে এবং আওয়াল যে নামটি রয়েছে এখান থেকে শুরু করে যে সংখ্যাগুলো রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড়টা উপরে, তারপর বড়টা নিচে, তারপরটা এভাবে ছোট, সবার ছোটটা নিচে আছে। তো আমরা যদি চাই যে সবার নিচেরটা উপরে নিয়ে যাবো এবং সবচেয়ে বড় যেটা সেটা নিচে থাকবে, তাহলে আমরা এই অপশনটাতে ক্লিক করবো যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ ছোট থেকে বড় যদি সাজাতে চাই। তারপরে যেটা দেওয়া আছে যে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, অর্থাৎ কোনো বড় সংখ্যাকে যদি বড়টা থাকবে সবার উপরে, তারপর ছোটটা। তো দেখেন আমাদের এখানে যে সংখ্যাটা রয়েছে যে এ কলামে দেখতে পাচ্ছেন আপনার জাহিদ নামে আছে, এখানে যে সংখ্যাগুলো রয়েছে যে 400, 7000, তারপর ইত্যাদি ইত্যাদি যে সংখ্যাগুলো রয়েছে সবার চেয়ে বড়টা রয়েছে নিচে, তারপরে একটা উপরে, তারপরে একটা উপরে, এইভাবে কিন্তু আমাদের সাজানো রয়েছে, তাই না। তো আমরা যদি এটাতে ক্লিক করি যে শর্ট লার্জেস্ট টু স্মল, তাহলে সবার বড়টা চলে যাবে উপরে এবং সবচেয়ে ছোটটা চলে আসবে নিচে, মানে ধারাবাহিক, মানে বড় থেকে ছোট। এটা হচ্ছে আমাদের এই অপশনটার কাজ যে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। তারপরে যেটা আছে কাস্টম, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, তারপরে সে কাজটা আমরা করতে পারি। তারপরে যেটা আছে ফিল্টারের কাজগুলো এখন আমরা দেখবো। তাহলে চলো শুরু করি। তো প্রথমে দেখেন যে অপশনে দেওয়া ছিল আমাদের, আমি বি কলামটাকে সিলেক্ট করলাম, এভাবে বি কলামটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি শর্ট অ্যান্ড ফিল্টার অপশনতে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখান থেকে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এই অপশনটাতে ক্লিক করবো। ক্লিক করলে এরকম একটি আপনাদের উইন্ডোজ আসবে প্রথমে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আপনারা এখান থেকে কি কাজ করবেন, প্রথমে যদি একটা কলামের কাজ যদি চেঞ্জ করতে চান, অর্থাৎ শুধু এ কলামটা বা বি কলামের কাজটা যদি আপনারা শুধু ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে চান, তাহলে এখান থেকে আপনাদের কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন এই অপশনটাতে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ দ্য কারেক্ট সিলেকশন যে অপশনটা আছে সেটাতে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে আমি শর্ট বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের যে আওয়াল যে সেলটি অত কলামটি ছিল সেই কলামের কাজগুলো দেখেন। এবারে সবার নিচে ছিল আমাদের 420, এটা সবার উপরে চলে গেছে 420 সবচেয়ে ছোট, তারপরটা ছোট, তারপরে এইভাবে ধারাবাহিকভাবে চলে আসে, অর্থাৎ ছোট থেকে বড়। এটা হচ্ছে আমাদের এই অপশনের কাজ। তারপরে আমরা এখান থেকে যদি শর্ট লার্জেস্ট টু স্মল ক্লিক করতে চাই, অর্থাৎ সবচেয়ে ছোটটাকে যদি উপরে নিয়ে যেতে চাই এবং বড়টাকে যদি সবার উপরে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কি কাজ করব। তো দেখেন প্রথম যে কলামটা ছিল আমাদের জাহিদ যে কলামটা ছিল, অর্থাৎ এই কলামটাকে আমি এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি ডাইরেক্ট এটা এইভাবে সিলেক্ট করে নিলাম, সরি। আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যাব শর্ট অ্যান্ড ফিল্টার, এখান থেকে শর্ট লার্জেস্ট টু স্মল সেই অপশনটাতে ক্লিক করব। তো আপনি এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন 400 আসে সবার উপরে, ঠিক আছে। এবার দেখেন কি হয়, আমি যখন এই অপশনটাতে ক্লিক করব তাহলে দেখেন এখান থেকে আবার আমরা কন্টিনিউ উইথ দ্য কারেক্ট সিলেকশন এই অপশনটাতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর শর্ট অপশনটাতে ক্লিক করব। তাহলে দেখেন
সবচেয়ে ছোট যেটা সেটা নিচে চলে আসে, আর সবচেয়ে যেটা বড় সেটা আমাদের উপরে চলে আসে, অর্থাৎ ধারাবাহিকভাবে আমাদের চলে আসে যে বড় থেকে ছোট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে স্মলের লার্জেস্ট টু স্মলেস্ট এর কাজ। তারপরে যেটা আছে কাস্টম শট, আমি যদি এটাতে ক্লিক করি তো দেখেন কি আসে, কাস্টম শটে ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসবে। এখান থেকে আমাদের এক্সপেন্ডেস দ্য সিলেকশন, অর্থাৎ সম্পূর্ণটাকে ওয়ার্ক এরিয়াটা দিয়ে আছে, সম্পূর্ণ যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমরা এটাতে ক্লিক করবো। তো এটা দিয়ে দেখাচ্ছে আপনাদের যে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, এটা ক্লিক করে শর্টে ক্লিক করলাম। শর্টে ক্লিক করার পর আমাদের সম্পূর্ণ টেবিলটা কিন্তু দেখেন সিলেক্ট হয়ে গেছে এখন। ঠিক আছে, সম্পূর্ণ টেবিলে সিলেক্ট হওয়ার পর আমাদের এরকম একটা উইন্ডোজ আসবে। এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা যে কলামগুলো আমাদের এখানে দেখাচ্ছে যে কলাম এবং শর্ট অন, ঠিক আছে, এবং অর্ডার আমরা কোনটা পরিবর্তন করতে চাই। তো প্রথমে যেটা দেওয়া আছে যে কলাম, আমাদের এখানে শুধু একটা সিলেক্ট করে দেওয়া আছে জাহিদ, তারপরে আওয়াল। আমরা এখানে যেটা সিলেক্ট করে দেবো এখানে সব কলামগুলো কিন্তু আমাদের দেখাবে, যতগুলো এখানে কলাম আছে, যেমন জাহিদ, আওয়াল, কামাল, সালাম, ফরিদুল, সবগুলো এখানে দেখাচ্ছে। তো আপনারা যেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে দেওয়া হচ্ছে ভ্যালুজ, অর্থাৎ আমরা টাকাটা কোন কালারটা দিতে চাই, অর্থাৎ মূল্য যেটা আছে মূল্যটা কি আমরা পরিবর্তন করতে চাই, নাকি এগুলোর কালার পরিবর্তন করতে চাই, নাকি ফন্ট কালার চেঞ্জ করতে চাই, নাকি সেল আইকনগুলো চেঞ্জ করতে চাই। যেহেতু আমার এখানে ভ্যালু আছে, মানে মূল্যগুলো আছে, মূল্যগুলো পরিবর্তন করব, সেজন্য ভ্যালুজ দিলাম। তারপরে এখানে দেওয়া আছে যে অর্ডার, অর্থাৎ আমরা এটাকে কি অনুযায়ী সাজাতে চাই। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে যে স্মলেস্ট টু লার্জেস্ট, তারপর হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট, তারপর হচ্ছে কাস্টম। ঠিক আছে, অর্থাৎ যেভাবে আমরা ডকুমেন্ট তৈরি করেছিলাম যদি সেইভাবে পরিবর্তন করতে চাই। তো এখান থেকে যেহেতু আবার আমাদের বড় থেকে ছোট আছে, তো আমি এখান থেকে এবার ছোট থেকে বড়টা প্রথমটা সিলেক্ট করে দিলাম, ওকে বাটনে ক্লিক করি। তো দেখেন সবগুলোরই ছোটগুলো উপরে চলে গেছে এবং সবগুলো নিচে বড়গুলো চলে আসছে। তো এটা গেলে এই অপশনের কাজ। তারপরে যে অপশনে দেওয়া আছে আমাদের এখান থেকে যদি আমি যে কাস্টম ফিল্টারে ক্লিক করে যদি কন্টিনিউ সিলেকশন শুধু একটাকে যদি পরিবর্তন করতে চাই তাহলে এইভাবে একটাই শুধু সিলেকশন হয়ে যাবে। এবার শর্ট বাটনে ক্লিক করব, এখানে ভ্যালু দেখাচ্ছে আমাদের কত আছে, সর্বনিম্ন কলাম। তো এখানে আমাদের এই ভ্যালুটা দেওয়া আছে, স্মলেস্ট ভ্যালু। তো আমরা এটা যদি লার্জেস্ট ভ্যালুটা বের করতে চাই ওকে বাটনে ক্লিক করব, তাহলে এখানে লার্জেস্ট তার উপরে চলে গেছে। ঠিক আছে, অর্থাৎ একটা একটা করে পরিবর্তন হবে আমাদের এটা। তো এরপরে যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ফিল্টার। ফিল্টার মানে হচ্ছে আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো যদি আমরা এই আমাদের যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটা কলামের সাথে যদি নিয়ে আসতে চাই, অর্থাৎ প্রতিটা সেলের সাথে যদি নিয়ে আসতে চাই সেই অপশনগুলোকে, তাহলে আমরা জাস্ট এখান থেকে ফিল্টার যে অপশনটা আছে ফিল্টার অপশনে ক্লিক করব। তো দেখেন আমাদের প্রত্যেকটি কলামের পাশে একটি করে আইকন আমাদের চলে আসে, এরো আইকন। তো এই যে এটা একটা এরো আইকন আসছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই আইকনগুলো নিয়ে আসার জন্য আমাদের ফিল্টার অপশনে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখন কি কাজ করতে পারবো, প্রত্যেকটা অপশন এখান থেকে পরিবর্তন করতে পারবো। তো এখানে দেখেন আমি যদি এটাতে ক্লিক করলে এখানে যে অপশনগুলো ছিল আমাদের সেই অপশনগুলো কিন্তু এখানে এখন চলে আসছে। তো প্রত্যেকটাতে ক্লিক করলে এভাবে আমাদের অপশনগুলো চলে আসবে। তারপর এখান থেকে আমরা সাজাই সেগুলো, প্রত্যেকটা সংখ্যার ভ্যালু দেখাবে, যেমন স্মলেস্ট টু লার্জেস্ট আছে, লার্জেস্ট টু স্মলেস্ট আছে, তারপর শর্ট বাই কালার সবগুলো এখানে আমাদের শো করাবে। এবং এখানে সিলেকশন দেখাচ্ছে আমরা কোনটাকে পরিবর্তন করতে চাই, যে সংখ্যাগুলো আছে আমাদের এখানে যে মূল্যগুলো রয়েছে সেই মূল্যগুলো সবগুলো এখানে শো করাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা পরিবর্তন করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের এই টিউটোরিয়ালটিতে। আশা করি আপনারা টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তারপর যদি কথা আপনাদের প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লেগেছে আপনাদের টিউটোরিয়ালটি। কত সমস্যা হলে সেই সমস্যাগুলো লিখে রাখেন, আমি সেগুলো পরে আপনার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা নতুন কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাইক্রোসফট এক্সেল আরেকটা নতুন এপিসোডে। বন্ধুরা আজকের এই এপিসোডে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেলের দুটি অপশনের কাজ, একটি হচ্ছে ফাইন্ড আর একটা হচ্ছে রিপ্লেস। এই দুটি অপশনে কিভাবে কাজ করতে তার এটু যেটা আজকে এই টিউটোরিয়াল আমরা শিখবো। তো ভিডিওটি আপনার কথা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনার প্রতিটি অপশনের কাজ স্পষ্টভাবে শিখতে পারবেন। তাহলে চলুন টিউটোরিয়ালটি শুরু করি। তো টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিডিও থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর আপনারা যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আই থ্যাঙ্কস ইউ। তাহলে চলুন টিউটোরিয়ালটি শুরু করি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ডকুমেন্ট লিখে রাখছি, ঠিক আছে। এবং আজকে আমরা কথা বলবো এই যে আমাদের এডিটিং যে অপশনটি রয়েছে, এবং এডিটিং অপশনটির এখানে ফাইন্ড অ্যান্ড সিলেকশন যে অপশনটি রয়েছে এই সিলেকশন অপশনে নিয়ে কাজ করব, তার একটু যেটা আজকে আমরা দেখবো। তাহলে দেখেন আমি যদি এখানে ফাইন্ড অ্যান্ড সিলেকশন যে অপশন আছে এটা যদি ক্লিক করলে আমরা সবার উপরে দুটি অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফাইন্ড আর একটা হচ্ছে রিপ্লেস। সাধারণত আজকে এই দুটি অপশন নিয়ে আমরা কথা বলবো। তো দেখেন প্রথমে আমি ফাইন্ড অপশনেতে ক্লিক করলাম, এখান থেকে ফাইন্ড অপশনে ক্লিক করলাম। ফাইন্ড অপশনে ক্লিক করলে আমাদের এরকম একটি উইন্ডোজ আসবে, ঠিক আছে। উইন্ডোজ আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন লেখা আছে, একটা হচ্ছে ফাইন্ড আর একটা হচ্ছে রিপ্লেস। তো আগে আমরা ফাইন্ড অপশনের কাজ করব। ফাইন্ড মানে হচ্ছে আপনাদের যে ওয়ার্ক এরিয়াটা রয়েছে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কি সম্পূর্ণটা হচ্ছে একটা ওয়ার্ক এরিয়া বা কন্টেন্ট। এখানে যে আমরা যে কন্টেন্টগুলো লিখে রাখছি সেই এই কন্টেন্টগুলোর ভিতর থেকে যদি নির্দিষ্ট কোনো কন্টেন্ট আমাদের খুঁজে বের করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই ফাইন্ড অপশনটিতে ব্যবহার করতে পারি। তো দেখেন আমি ফাইন্ড অপশনেতে এখানে লিখতেছি যে
এখানে যে আমার যে নামটা রয়েছে, যে আওয়াল যে নামটি রয়েছে, আমি চাচ্ছি যে আমাদের ডকুমেন্ট থেকে আওয়াল নামটা খুঁজে বের করব। তাহলে আমরা জাস্ট এখান থেকে কী কাজ করব, আওয়াল নামটা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর এখানে যে ফাইন্ড যে অল অপশনে দেওয়া আছে, ফাইন্ড অল ক্লিক করবে। ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু নিচে চলে আসবে এখানে যে বুক নাম্বার এখানে দেখাচ্ছে আমাদের বুক নাম্বার কত আছে, তারপরে দেখাচ্ছে এখানে সিট কত নাম্বার সিটে রয়েছে, আমাদের সিট নাম্বার হচ্ছে 1, নিচে দেখতে পাচ্ছেন এখানে সিট নাম্বার 1, সেজন্য এখানে সিট নাম্বার 1 দেখাচ্ছে। তারপরে দেওয়া আছে নেম, মানে এর কোনো নাম দেওয়া নেই, এই কলামের কোনো নাম দেওয়া নেই, যার কারণে এখানে কোনো নাম দেখাচ্ছে না। তারপরে দেওয়া আছে নেম, এটা গেল। তারপরে সেল মানে হচ্ছে আমাদের কলাম নাম্বার বি, দেখেন কলাম নাম্বার বি এবং রো নাম্বার হচ্ছে 1, রো নাম্বার 1, কলাম নাম্বার বি, যে বি এবং 1 দেখাচ্ছে, ঠিক আছে। 1 হচ্ছে আমাদের রো আর বি হচ্ছে কলাম, তাহলে B1 কলামে আমাদের এটা রয়েছে। তারপর যে ভ্যালু মানে এর নামটা কি, এই নামটা হচ্ছে আমাদের আওয়াল, এই লেখাটাকে আমরা খুঁজে বের করছি, সেজন্য এই লেখাটা এখানে আমাদের শো করাচ্ছে। তারপর হচ্ছে ফর্মুলা, অর্থাৎ এখানে আমরা কোনো ইফেক্ট ব্যবহার করিনি, কোনো ফর্মুলা ব্যবহার করিনি, যার কারণে এখানে কোনো ফর্মুলা আমাদের আসতেছে না, ঠিক আছে। এবার যদি আমরা কোনো সংখ্যাকে খুঁজে বের করতে চাই, তো দেখেন এখানে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু সংখ্যা রয়েছে, তাই না। তো আমি যদি চাই যে এখানে যে 800 যে সংখ্যাটি রয়েছে, এই 800 সংখ্যাটাকে আমি নির্দিষ্ট করে খুঁজে বের করবো। তো 800 সংখ্যাটাকে খুঁজে বের করার জন্য জাস্ট আমরা এখানে 800 লিখে দেবো। লিখে দেওয়ার পর ফাইন্ড অল অপশনটাতে ক্লিক করবো। ক্লিক করে দেখেন এখানে শুধু আমাদের একটাই 800 রয়েছে, সেজন্য শুধু এই একটাই 800 এখানে শো করাচ্ছে। এবং এখানে দেখেন নিচে লিখে দেওয়া আছে আমাদের যে কি, এখানে দেখেন আপনারা দেখা যাচ্ছে সেল কি D2, অর্থাৎ 2 নাম্বার সেলে আমাদের যে ডি নাম্বার কলামে রয়েছে, এটা হচ্ছে আমাদের ডি নাম্বার কলাম, ঠিক আছে। ডি নাম্বার কলামের কত নাম্বার রোয়ে, 2 নাম্বার রোয়ে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে 2 নাম্বার রো, এই 2 নাম্বার রোয়ে ডি কলামে দেখাচ্ছে আমাদের, ঠিক আছে। আর এই ভ্যালুটা কত, তো এর ভ্যালুটা হচ্ছে 800, তো দেখতে পাচ্ছেন আপনার উইন্ডোজে আমাদের দেখাচ্ছে এখানে ভ্যালু হচ্ছে 800। তো এটা হচ্ছে আমাদের সাধারণত কোনো জিনিসকে খুঁজে বের করার জন্য। তাছাড়া আপনারা যদি চান যে আপনার এখানে নির্দিষ্ট শুধু একটা সংখ্যাকে খুঁজে বের করবেন, মনে করেন আমি যদি চাই যে এখানে আমাদের জিরো আছে কয়টা, জিরোগুলো খুঁজে বের করবো, যেখানে যেখানে জিরো আছে সেই জিরোগুলো ব্যবহার করবো। তো দেখেন আমি এখানে জিরো লিখলাম, লিখে ফাইন্ড অল করে দিই, তাহলে দেখেন প্রথম কলামের প্রথম রো আমাদের এখানে দেখাচ্ছে। আমি যদি উইন্ডোজটা একটু বড় করি, উইন্ডোজটা বড় করলে দেখেন কথায় কথা রয়েছে আমাদের এখানে দেখাচ্ছে কলাম নাম্বারগুলো, অর্থাৎ সেল নাম্বারগুলো দেখাচ্ছে এখানে আমাদের যে D2-তে রয়েছে, E2-তে রয়েছে, A4-এ রয়েছে, D4-এ রয়েছে। তো দেখেন এখানে ডি এবং এটা হচ্ছে আমাদের ডি নাম্বার সেল, এবং 4 কি, এই যে দেখেন রো নাম্বার হচ্ছে 4 এ দেখেন এখানে শুধু আমাদের 0 রয়েছে, ঠিক আছে, এখানে 0। তারপরে কোথায় রয়েছে D2-তে রয়েছে, এই যে দেখেন D2-তে রয়েছে, যেখানে যেখানে 0 রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে খুব সহজে খুঁজে বের করে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের ফাইন্ড অপশনের কাজ। এবং ফাইন্ডের পাশে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন, সেটা হচ্ছে আমাদের রিপ্লেস মানে হচ্ছে যেখানে যেখানে আমাদের সংখ্যা, এখানে আমরা যে ফাইন্ড যে অপশনটা যেটা খুঁজে বের করলাম সেখানে আমরা রিপ্লেস করে দিতে পারি। যেমন ফাইন্ড এখানে দেখাচ্ছে আপনাদের উপরে যে ওয়ার্ডটি আমরা খুঁজে বের করছি সেটা হচ্ছে 0, এবং এই 0 জায়গায় যদি আমরা কোনো সংখ্যা বসাতে চাই, যেখানে যেখানে 0 আছে মনে করেন সেখানে সেখানে এবার আমি 1 দিব, তো এখানে 1 দিয়ে দিলাম। তো আপনারা দেখেন যেখানে যেখানে 0 আছে, যেমন প্রথমে যে আমাদের রোটি রয়েছে সেই রোতে রয়েছে কি 400, এবার দেখেন এখানে কি হয়ে যায় 411 হয়ে যাবে। তো দেখেন আমি এখান থেকে জাস্ট এখানে রিপ্লেস অল ক্লিক করতেছি। তো দেখেন যেখানে যেখানে আমাদের এখানে কতগুলো ছিল, এখানে আমাদের 19টা ছিল, দেখেন যে অল অ্যাভব বা অল ডান, উই মেড 19 রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমার এখানে 9টি সংখ্যা ছিল, 9টি সংখ্যায় আমি এখানে কিন্তু রিপ্লেসমেন্ট করে দিছি। তো দেখেন প্রথমে ছিল আমাদের 400, এবার হয়ে গেছে 411, যেখানে যেখানে 0 ছিল এখানে ছিল 800, এখানে হয়ে গেছে 811, যেখানে যেখানে 0 ছিল সেখানে সেখানে কি হয়ে গেছে আমাদের 1 হয়ে গেছে। এভাবে যদি আপনার কোনো সংখ্যাকে যদি চেঞ্জ করে পরিবর্তন করা, অর্থাৎ পরিবর্তন করার প্রয়োজন পড়ে, একটা শব্দের পরিবর্তে আরেকটা শব্দ আপনি যদি সেটা খুঁজে খুঁজে বের করতে চান অনেক সময় লাগবে, কিন্তু আপনার খুব সহজে এই দুটি অপশনের মাধ্যমে সে শব্দটিকে খুঁজে বের করতে পারেন এবং সে শব্দটিকে একটি পরিবর্তন করে সম্পূর্ণগুলো আপনি পরিবর্তন করে নিতে পারেন। তো এটা গেলে এই অপশনের কাজ। তো এবারে যদি আমি এখান থেকে আলাদা কোনো একটা শব্দ খুঁজে বের করতে চাই, তো মনে করি এখানে যে আমাদের আওয়াল নামটি আছে, এই আওয়াল নামটি আমি এখানে খুঁজে বের করতেছি। আওয়াল লিখলাম, লেখার পরে আমি এখানে ফাইন্ড অল দিলাম, ঠিক আছে। তো দেখেন এখানে আওয়াল নামটি এখানে শো করাচ্ছে আমাদের এখানে, এটি হচ্ছে আওয়াল নামটি। এবার এটাকে আমি রিপ্লেস করব, ঠিক আছে। তো এখানে লিখে দিলাম এবার আমি ক্রিয়েটিভ, এখানে আবার আমি ক্রিয়েটিভ লিখে যাবো, অর্থাৎ আওয়াল নামটিতে আবার ক্রিয়েটিভ হয়ে যাবে। তো আপনারা দেখেন আমি এখানে রিপ্লেস করতেছি, তো দেখেন আমি এখানে যখন রিপ্লেস করে দিলাম তখন কিন্তু আওয়াল নামটি আমাদের এখানে ক্রিয়েটিভ নামে রূপান্তরিত হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের এই দুটি অপশনের কাজ, কীভাবে ফাইন্ড এবং রিপ্লেস ব্যবহার করতে হয় তার A to Z। আশা করি আপনার টিউটোরিয়াল বুঝতে পেরেছেন। তাছাড়া আপনার যদি এখানে আরেকটি অপশন আছে, অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনাদের এখানে সম্পূর্ণগুলাই শো করাবে এবং পুরোপুরি অপশনটাই শো করাবে, ঠিক আছে। যেমন উইথিন সেট, তারপরে সার্চ, কলাম, ফর্মুলা যা কিছু আছে সবগুলো এখানে আপনাদের শো করাবে। তো এরপরে যে অপশনটা এখানে দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে রিপ্লেস, অর্থাৎ ফাইন্ড আর রিপ্লেস যে অপশনটা আমরা কাজ করলাম সেই অপশনটা আমাদের এইটা একটাই, ঠিক আছে। তো এখানে আমি অপশনটা লুকায় রাখলাম, এটা দিলে কি সম্পূর্ণটা এভাবে শো করাবে, আর এটাতে অন করলে শুধু উপরের অংশটুকু শো করাবে। তো এর ফাইন্ড এবং রিপ্লেস আমাদের একটি অপশন, এখানে দুটা মিলে একটাই। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের গোতে যদি আমি ক্লিক করি,
ক্লিক করলে এখানে শুধু রিফ্রেশ, যেটাকে আমরা খুঁজে বের করতে চাই সেটা এখানে পাবো। তো মনে করি এখানে আমি এ যদি খুঁজে বের করতে চাই, এ নাই, কোথাও নাই আমাদের এ, যেমন এটা কিন্তু আসতেছে না, ঠিক আছে। তারপর এখানে ফর্মুলা কলাম এগুলো তেমন কোনো ব্যবহার নেই। সিলেকশন যদি আমি ক্লিক করি, আমরা যতগুলো এখানে ট্যাক্স আছে এবার সবগুলো সিলেক্ট করতে পারি। এই হচ্ছে মোটামুটি এই অপশনগুলোর কাজ। তো আশা করি আপনাদের ফাইন্ড এবং রিফ্রেশ যে অপশন দুটি ছিল সেই অপশন দুটির কাজগুলোতে দেখালাম। আশা করি আপনাদের কথা বোঝা কোনো অসুবিধা হয় নাই। তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের যে জায়গায় সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করব। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেক নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য মাইক্রোসফট এক্সেলের এক নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। অনেক দিন ধরে এক্সেলের কোনো টিউটোরিয়াল দেওয়া হচ্ছে না, তো আমার একটা সমস্যার কারণে আমি এই টিউটোরিয়ালগুলো করতে পারিনি। তো এখন থেকে আপনার প্রতিনিয়ত এক্সেলের বাকি যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব আমাদের গত টিউটোরিয়ালগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে বিষয়গুলো নিয়ে, সেটি হচ্ছে ফাইল এবং হোম অপশনগুলো নিয়ে। ফাইল এবং হোমের যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটা অপশনের কাজ আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আপনি যদি আগের টিউটোরিয়াল না দেখে থাকেন তো এই ভিডিওর যে ডেসক্রিপশনে অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা প্লে লিস্ট চেক করলে সেখানেও পেয়ে যাবেন। তো আজকে আমরা আলোচনা করবো আমাদের যে ইনসার্ট ট্যাবটি রয়েছে। আমরা যখন ইনসার্ট ট্যাবে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন ইনসার্ট ট্যাবে আসার পরে ইনসার্ট ট্যাবের আন্ডারে কিন্তু আমাদের অনেকগুলো এখানে কিন্তু অপশন অটোমেটিক্যালি চলে আসে, ঠিক আছে। তো আপনারা যদি এই কাজগুলো ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি এক্সেলটাকে খুব প্রপারলিভাবে ব্যবহার করতে পারবেন। তো দেখেন, আমরা শুধু প্রত্যেকটা অপশনে তো একসাথে আলোচনা করা যাবে না, আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশন আলোচনা করবো। তো আজকে শুধু আমরা আলোচনা করবো ইনসার্টের ভিতরে আসার পরে এখানে যে টেবিল অপশনে দেখতে পাচ্ছেন আপনারা, আজকে শুধু আমরা টেবিল অপশনে নিয়ে আলোচনা করবো। এখানে এই অপশনটুকু নিয়ে কথা বলতে গেলে এখন অনেক সময় লাগবে, প্রায় 20-30 মিনিটের মতো লেগে যেতে পারে, ঠিক আছে। তো তারপরে আমি শর্টকাটে করার চেষ্টা করবো কীভাবে শর্টকাটে করা যায়, এবং আমি প্রপারলিভাবে আপনাদের বিষয়গুলো বুঝিয়ে দেবো। এই জন্য আপনার বিষয়টি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে পারবেন। আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর আপনার শুধু ভিডিওটি দেখলেই হবে না, অবশ্যই আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি বিষয়গুলো ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন। আর প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো মনে থাকবে না, শুধু ভিডিও দেখলেই হবে না। তো আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা ভিডিওগুলো দেখবেন এবং বাসায় বসে বসে সেটা প্র্যাকটিস করবেন, তাহলে প্রপারলিভাবে জিনিসগুলো শিখতে পারবেন। তাহলে চলুন আমরা টিউটোরিয়াল শুরু করি। তো বন্ধুরা, যখন আমরা এরকম একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করার পর ইনসার্টে আসবো, ইনসার্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পিভট টেবিল এবং টেবিল দুটি অপশন দেওয়া আছে। এখন প্রথমে আমরা কথা বলবো পিভট টেবিল নিয়ে। তো পিভট টেবিলে যখন আমরা ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু এরকম একটি উইন্ডোজ আসবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট টেবিল অর রেঞ্জ, এবং এখানে দেওয়া আছে টেবিল রেঞ্জ। তো দুই জায়গায় দুটি অপশন আমাদের দেওয়া আছে, তাই না। তো এখানে আমরা এই রেঞ্জটা, টেবিল রেঞ্জটা আমরা কোথায় পাবো? এটা কি? এটা হচ্ছে বন্ধুরা, আমরা যেখান থেকে টেবিলটা তৈরি করতে চাই, মানে যে কয়টা কলাম এবং কয়টা রো নিতে চাই, সেটা যদি আমরা এখানে এভাবে মাউস দ্বারা এভাবে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে যতটুকু সিলেক্ট করে দিব তার এরিয়াটুকু সমস্ত মাপটা তারা এখানে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখানে সিট 1, আমি 1 নম্বর সিটে রয়েছে সেজন্য সিট 1 দেখাচ্ছে এখানে, এবং এখানে আমরা কোন কলাম থেকে শুরু হয়েছে এবং কোন রো থেকে শুরু হয়েছে সেটা প্রথমে চলে আসবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কে হচ্ছে কি আমাদের কে কলাম থেকে টেবিলটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে কোন কলামে গিয়ে, কিউ কলামে গিয়ে, দেখতে পাচ্ছেন কিউ কলামে গিয়ে। এবং রো কত থেকে শুরু হয়েছে? রো শুরু হয়েছে আবার 3 থেকে, 3 থেকে রো শুরু হয়েছে 3 থেকে, এই জন্য 3 দেখাচ্ছে এখানে। আর এখানে আমাদের রো শেষ হয়েছে কততে গিয়ে? রো শেষ হয়েছে 15তে গিয়ে, যে দেখতে পাচ্ছেন 15 নম্বর রোয়ে আসে আমাদের শেষ হয়ে গেছে, এই জন্য 15 নম্বর রো দেখাচ্ছে। এখন আমরা যদি এটাতে ক্লিক করে দেখেন এখানে কিন্তু এরকম একটা নোটিফিকেশন আসবে, এখানে কিন্তু এই টেবিলে তৈরি হবে না। তো আপনি এটা যদি পড়ে নেন একটু তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো পড়তে গেলে আমার সময় লাগবে, সেজন্য আমি পড়তেছি না, আমি শুধু বিষয়টি আপনাদের বলে দিচ্ছি। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। বন্ধুরা, আমরা এখানে যে বক্সটুকু সিলেক্ট করে নিছি, আপনি যদি লক্ষ্য করেন এখানে যে বক্সটুকু আমরা সিলেক্ট করে নিছি, এই বক্সের ভিতরে কিন্তু আমরা কোনো তথ্য দিইনি বা কোনো ডাটা ইনপুট করিনি। তো তখনই আমাদের এই পিভট টেবিলটা কাজ করবে, যখনই আমরা আমাদের যে টেবিলটুকু সিলেক্ট করে দিব সেই টেবিলটার ভিতরে কোনো ডাটা ইনপুট থাকবে, তখনই এটা কিন্তু কাজ করবে, না হলে কিন্তু এটা কাজ করবে না। সেই জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে এটার মধ্যে ডাটা ইনপুট করে নিতে হবে। তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিয়ে আমি নতুন আরেকটা সিটে যাচ্ছি, সিট 2-এ। তো আমি আগে একটি তথ্য এখানে লিখে রাখছি যাতে টিউটোরিয়াল খুব সহজে করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি আমি এখানে একটি দোকানের, মনে করেন যে সে বছরে বা সারা মাসে যে পণ্যগুলো বিক্রি করে তার একটি তথ্য এখানে আমি দিয়ে দিচ্ছি শুধু 2-3 মাসে। যেমন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, পণ্যের সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4 থেকে
এভাবে 13 পর্যন্ত। তারপরে দেখতে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট মানে হচ্ছে পণ্য, তার পণ্য কী কী বিক্রি করছে, মানে যারা মোবাইল ফোন শোরুম রয়েছে তারা কী কী ফোন বিক্রি করে, যেমন স্যামসাং, নোকিয়া, অ্যাপল, ভিভো, অপ্পো। আবার স্যামসাং মানে তারপর এখানে মান্থ দেওয়া আছে, যেমন জানুয়ারিতে কটি বিক্রি করছে, তারপর যে জানুয়ারি ফেব্রুয়ারি আমি মার্চ পর্যন্ত দিচ্ছি। আপনি চাইলে এদিকে আরও বাড়াতে পারেন বা সারা বছরটা তৈরি করে নিতে পারেন। আমি শুধু অল্প জিনিস দিয়ে আপনাদের সমস্ত জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি। তারপর হচ্ছে ইউনিট, অর্থাৎ জানুয়ারিতে কয়টা স্যামসাং ফোন বিক্রি করছে, তারপর যে নকিয়া কয়টা বিক্রি করছে এই ইউনিটটা। তারপর হচ্ছে সেলস, মানে 5টা নকিয়ার মূল্য কত, তারপরে হচ্ছে তোমার এখানে 2টি নকিয়ার মূল্য কত বা 4টি ভিভোর মূল্য কত, সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আপনার প্রথমে এরকম একটি চার্ট তৈরি করে নেবেন। তৈরি করার পর আপনারা যে কাজটি করবেন, এভাবে এটাকে সিলেক্ট করবেন, মানে যে ভ্যালুটাকে আপনার প্রফিট টেবিলে রূপান্তর করতে চান সেটাকে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে প্রফিট টেবিলে ক্লিক করবেন। প্রফিট টেবিলে ক্লিক করার পর যেটুকু আপনি সিলেক্ট করে দিয়েছেন সেটুকু অটোমেটিক্যালি এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং তার রেঞ্জটা এখানে আমাদের শো করাবে। অথবা আপনি যদি এটাকে প্রথমে সিলেক্ট না করে যদি আগে প্রফিট টেবিলে ক্লিক করেন, ক্লিক করার পর যদি আপনি এটাকে এভাবে এখানে সিলেক্ট করে নেন, ঠিক আছে, এভাবে সিলেক্ট করেন, তারপরে যদি এখানে ক্লিক করেন তারপরে কিন্তু হবে। তো আপনি এভাবেও ওকে করলে আপনার এরকম একটু তো এটাকে আমি হয়ে গেছে, একটু ভুলে গেল আমার, তো আমি এটাকে ব্যাক দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা যখন ইনসার্টে আসবো, প্রফিট টেবিল নিয়ে কাজ করবো, তো প্রথমে আমরা এটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে প্রফিট টেবিলে ক্লিক করবো। ক্লিক করার পর এরকম একটা উইন্ডোজ আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যেটুকু আমরা সিলেক্ট করে দিয়েছি তার রেঞ্জটা কিন্তু এখানে চলে আসছে এবং এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে নিউ ওয়ার্কশিট, আরেকটা হচ্ছে অ্যাডজাস্টিং ওয়ার্কশিট। অ্যাডজাস্টিং ওয়ার্কশিট মানে হচ্ছে আমরা এখানে এই পেজে যদি এটাকে তৈরি করতে চাই নতুন করে টেবিলটা, তাহলে আমরা এখানে অ্যাডজাস্টিং ওয়ার্কশিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেটুকু রেঞ্জ এভাবে সিলেক্ট করে দেওয়া, এটুকুর ভিতরে এই টেবিল রূপান্তরিত হবে। তো আমি সবসময়ের জন্য আপনাদের সাজেস্ট করবো আপনার নিউ ওয়ার্কশিট সিলেক্ট করে দিবেন, অর্থাৎ নিউ একটি পেজে নিয়ে যাবে আপনাদের। সেই পেজটিতে গেলে আপনার জিনিসগুলো প্রপারলিভাবে বুঝতে পারবেন। সেজন্য নিউ ওয়ার্কশিট সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা নতুন ডকুমেন্ট চলে আসছে আমাদের। এখানে আপনার বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেমন এখানে আমাদের হাতের ডান পাশে এখানে কিছু অপশন চলে আসছে, তারপরে হচ্ছে আমাদের হাতের বাম পাশেও এখানে এক ছোটো করে উইন্ডো চলে আসছে। এবং যখনই আমরা এই প্রফিট টেবিলটি নিয়ে আসবো তার আন্ডারে কিন্তু এখানে অ্যানালাইসিস নামে একটি অপশন কিন্তু ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং এখানে অ্যানালাইসিস আসবে এবং এখানে ডিজাইনও আসবে। ঠিক আছে, এই দুটি অপশন আসবে। আর যখনই কিন্তু আপনি প্রফিট টেবিলে যতক্ষণ না নিয়ে আসবেন ততক্ষণ কিন্তু অ্যানালাইসিস শব্দটি আসবে না। তো হয়তো আপনি অ্যানালাইসিস না আসলে হয়তো ফরম্যাট থাকবে অথবা অপশন, যে এই দুটি অপশন লেখা থাকবে, হয় অপশন থাকবে, নাহলে অ্যানালাইসিস, নাহলে হচ্ছে এখানে ফরম্যাটিং। ঠিক আছে, এই তিনটির ভিতর যে কোনো একটি লেখা থাকবে। তো যত আপনি আপডেটগুলো পাবেন, অর্থাৎ উইন্ডোজ 10 মাইক্রোসফট ভার্সন যেটা রয়েছে, আপনি 7-এর উপরে স্কুলে এই অ্যানালাইসিস শব্দটি দেখতে পাবেন। শুধু 10 থেকে 10-এর উপরে দেখলে অ্যানালাইসিস অপশনটি দেখতে পাবেন, নাহলে নিচেগুলো কিন্তু শুধু এখানে অপশন লেখা থাকবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে কিছু অপশন এবং বাম দিকে কিছু অপশন। তো প্রথমে আমরা ডান দিকের অপশনটা নিয়ে কথা বলি। ডান দিকে প্রথমে বাম দিকে নিয়ে কথা বলি। বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে যে ছোটো করে যে উইন্ডোটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই উইন্ডোটার আমরা এখানে নামটা চেঞ্জ করে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন প্রফিট টেবিল 5 দেওয়া আছে। ঠিক আছে, প্রফিট টেবিল 5। তো আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যখন অ্যানালাইসিসে আসবে, এখানে দেখতে পাচ্ছেন প্রফিট টেবিল। এখান থেকে আপনি এই অপশনের কাজ হচ্ছে আপনি এখান থেকে নামটাকে চেঞ্জ করে দিতে পারেন। যেমন এখানে ক্লিক যদি করেন, এখানে দেখতে পাচ্ছেন অপশন। ঠিক আছে, এখান থেকে আপনি যদি সরাসরি এখানে ক্লিক করেন, এখান থেকে নামটা চেঞ্জ করে দিতে পারেন। তো এখান থেকে দিয়ে দিলাম আমি সেলস। ঠিক আছে, SALE, সেল দেওয়ার পর আমি এই নামটা এখানে দেখেন প্রোভাইড হয়ে যাবে। আমি বাইরে ক্লিক করি, তখন সেল এখানে চলে আসছে। এখন আমাদের এই কাজটি, অর্থাৎ বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন, এখানে আমাদের যে সিটটা তৈরি করছিলাম, এখানে কি করছিলাম, যে প্রোডাক্ট, মানে আমরা বিভিন্ন ধরনের পণ্য এখানে নিয়েছিলাম এবং বিভিন্ন মাস নিয়েছিলাম। আমরা যদি চাই যে কোন মাসে কোন পণ্যটা কতটুকু বিক্রি করছে এবং কতটুকু সেল করছে তার বিষয়টা আমরা সম্পূর্ণ দেখতে, তাহলে আমরা এখান থেকে এই কাজটি করতে পারি। এখন আমরা চলে আসি সরাসরি ডান দিকে। ডান দিকে আসলে আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোর কাজ যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনি প্রফিট টেবিলের যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ ইজিলিভাবে বুঝতে পারবেন। আর এইটুকু যদি ভালোভাবে না বুঝতে পারেন, তাহলে কিন্তু বাকি অপশনগুলোর কাজ আমরা বুঝতে পারবেন না। তার উপরে যেটা দেখতে পাচ্ছেন প্রফিট টেবিল ফিল্ডস, অর্থাৎ আমরা এখানে যেগুলো সিট 2-তে মানে যে জিনিসগুলো আমরা লিখেছিলাম বা টেবিল তৈরি করেছিলাম সেই জিনিসগুলো এখানে শো করাচ্ছে। যেমন এখানে সিরিয়াল নাম্বার দিয়েছিলাম, প্রোডাক্ট নাম্বার দিয়েছিলাম, মান্থ দিয়েছিলাম, ইউনিট দিয়েছিলাম এবং সেলস দিয়েছিলাম, এই জিনিসগুলো এখানে শো করাচ্ছে। আর নিচে দেখতে পাচ্ছেন ড্রাগ ফিল্ডস বিটুইন অ্যারেঞ্জ বিলো, এখানে যে অপশনগুলো দেওয়া আছে এটা হচ্ছে আমাদের মূল জিনিস। ঠিক আছে, এই জিনিসটা ভালোভাবে বুঝলে আপনার জিনিসটা ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফিল্টার, তারপরে দেওয়া আছে আমাদের এখানে কলামস। ঠিক আছে, এরপরে রো এবং সবার শেষে দেওয়া আছে ভ্যালু। তো আমরা প্রথমে যে কাজটি করবো, আমরা এখানে আমাদের প্রোডাক্টটাকে শো করাবো, সেজন্য এখানে প্রোডাক্টটাকে সিলেক্ট করব। তো প্রোডাক্টটা যেহেতু আমাদের একটু ট্যাক্স, সেজন্য আমরা এটাকে রোতে শো করাতে চাচ্ছি। এটাকে এবার ড্রাগ করে নিয়ে আসে আমরা যদি এখানে ছেড়ে দিই রোড ভিতরে, তাহলে দেখবেন এখানে আমাদের রোড ভিতরে চলে আসে এটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রো লেবেলস দেখাচ্ছে এখানে, যেমন আমাদের কী কী রো রয়েছে বা কী কী পণ্য রয়েছে সেই পণ্যগুলো এখানে আমাদের দেখা, যেমন অ্যাপল রয়েছে, নোকিয়া রয়েছে, অপ্পো, স্যামসাং এবং ভিভো, অর্থাৎ আপনি এটা আলফাবেটিক
অনুযায়ী সাজাবে, অর্থাৎ এর পরে বি আসবে, বির পরে সি আসবে, এইভাবে যেমন এর পরে তারপর এন আসছে, তারপর ও এস ভি, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী আসবে। ঠিক আছে, এরপরে আমরা এখানে কী শো করাতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে এখানে আমাদের যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটা এখানে শো করাবো বা মান্থটা শো করাবো এখানে। ঠিক আছে, সেজন্য এই যে মান্থটা রয়েছে, মান্থটাকে আমরা ড্রা করে, এটা যেহেতু আমাদের টেক্সট, তাই না, অর্থাৎ কোন মাসে কোন পণ্যটা কত বিক্রি করছে সেটা আমরা দেখবো, সেটা ড্রা করে এনে এখানে ছেড়ে দেবো। তাহলে দেখেন এখানে দেখাচ্ছে অ্যাপল আমরা কোন কোন মাসে বিক্রি করছি, জানুয়ারি এবং মার্চে। আমি যদি আপনাদের আগের সিটটাতে নিয়ে যাই, এখানে দেখেন আমার এখানে অ্যাপল যেটা ছিল, অ্যাপল আমি জানুয়ারিতে বিক্রি করছি, আর এখানে কোন মাসে বিক্রি করছি এখানে যদি চেক করি, এবং এখানে আমি মার্চে বিক্রি করছি। ঠিক আছে, মার্চে দেখতে পাচ্ছেন অ্যাপল মার্চে বিক্রি করছি, অর্থাৎ জানুয়ারিতে এবং মার্চে। এই জন্য এখানে আমাদের দেখাচ্ছে যে অ্যাপলটা আমরা বিক্রি করছি জানুয়ারি এবং মার্চ মাসে। ঠিক আছে, নোকিয়াটা বিক্রি করছি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মার্চ 3 মাসে। তারপরে যে অপ্পো বিক্রি করছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, স্যামসাংও বিক্রি করছি 3 মাস, তারপরে যে ভিভো বিক্রি করছি জানুয়ারি এবং ফেব্রুয়ারি। তো এটা এখানে দিয়ে দেবো। তারপরে আমরা চাচ্ছি যে এখানে আমাদের যে ইউনিটটা ছিল, মানে জানুয়ারিতে কয়টা অ্যাপল মোবাইল বিক্রি করছি বা কয়টা স্যামসাং মোবাইল বিক্রি করছি সেটা আমরা চেক করবো। সেই জন্য এখানে ইউনিট দেখতে পাচ্ছি। ইউনিট কি, ইউনিট হচ্ছে আমাদের সংখ্যা, তাই না, এটা হচ্ছে ভ্যালু। তো এটাকে আমাদের এই যে ভ্যালুর ঘরটা রয়েছে, ভ্যালুর ঘরে এভাবে ড্রাগ করে এনে আমরা এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে যে সাম অফ ইউনিট দেখাচ্ছে যে অ্যাপল টোটালে বিক্রি করছি আমরা 3টা, জানুয়ারিতে বিক্রি করছি 2টা এবং মার্চে বিক্রি করছি 1টা। আমরা যদি এখান থেকে আগে সিটে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপল যেটা রয়েছে জানুয়ারিতে বিক্রি করছি আমি এখানে 2টা। ঠিক আছে, এবং অ্যাপল যেটা রয়েছে অ্যাপল এখানে দেখছেন মার্চে বিক্রি করছি আমি 1টা, তার টোটাল হচ্ছে আমার 3টা। তো এখানে আপনার অটোমেটিক্যালি এখানে আমরা দেখা দিবে তো 3টা মোট অ্যাপল পণ্য হচ্ছে 3টা জানুয়ারিতে। মানে আমরা যদি সারা বছরটা বের করতে চাই, সারা বছরটা এখানে বের করতে পারবো একইভাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে 3টা মোবাইলের মূল্য কত সেটা যদি আমরা বের করতে চাই, এই জন্য এখানে দেখতে পাবেন সেল মানে হচ্ছে আমাদের এখানে সংখ্যা থাকলে মানে ভ্যালু, এটা আমরা ড্রাগ করে এনে এই ভ্যালুর ভিতরে ছেড়ে দেবো। যখন এই ভ্যালুর ভিতরে ছেড়ে দেবো তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপলের মোট মূল্য কত, 1,50,000 টাকা। মোট পণ্য ছিল আমাদের এখানে 3টা, জানুয়ারিতে বিক্রি করছি আমরা 2টা, এই 2টার মূল্য ছিল 1 লক্ষ টাকা। মার্চে বিক্রি করছি 1টা, এর মূল্য ছিল এখানে 50,000 টাকা। একইভাবে নোকিয়া দেখতে পাচ্ছেন এখানে নোকিয়া টোটাল পণ্য বিক্রি করছি 11টা, এর পণ্য হচ্ছে 1,10,000 টাকা। সম্পূর্ণ জিনিসগুলো এখানে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে এবং টোটাল দেখতে পাচ্ছেন গ্র্যান্ড টোটাল, অর্থাৎ টোটাল পণ্য হচ্ছে আমাদের 45টা, এবং এই 45টা পণ্যের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে মূল্য মানে যত টাকা বিক্রি করছে তার টোটাল মূল্যটা হচ্ছে 5,70,000 টাকা। ঠিক আছে, তো আপনি চাইলে এটাকে এভাবে শো করতে পারেন, অথবা এখান থেকে যদি আপনি কলাম অনুযায়ী শো করতে চান কলাম অনুযায়ী শো করতে পারি। এটা কিন্তু আমরা রো অনুযায়ী দেখলাম। ঠিক আছে, আর এখানে একটা আপনার মাইনাস বাটন দেখতে পাচ্ছেন, এটা এখানে যদি মাইনাসে ক্লিক করেন তাহলে এটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। ঠিক আছে, এবার প্রত্যেকটা যে মাইনাস বাটনে ক্লিক করলে প্রত্যেকটা মিনিমাইজ হয়ে যাবে। তো এখান থেকে আপনি এটাকে মাইনাস করতে পারেন, অথবা আপনি যদি চলে যান সরাসরি আপনাদের উপরে যে অ্যানালাইসিস অপশনটি রয়েছে, অ্যানালাইসিসে যদি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস এবং মাইনাস দুটি আইকন দেওয়া আছে। এটা যদি ক্লিক করেন প্লাসের বাটনে ক্লিক করলে সবগুলো এখানে প্লাস হয়ে যাবে, আবার যদি এখানে মাইনাস বাটনে ক্লিক করেন আবার সবগুলো এখানে আমাদের মাইনাস হয়ে দেখাবে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে আমাদের এখান থেকে আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ ফিল্ড মানে হচ্ছে আমরা এখানে যেটা বর্তমানে এখানে সিলেক্ট করে দিব সেটা এখানে শো করাবে। যেখানে প্রোডাক্টের আছে এই জন্য প্রোডাক্টে শো করাচ্ছে। আমি যেখানে মান্থটা সিলেক্ট করে দিই, এবার যে মান্থে ক্লিক করি এখানে যেটা ক্লিক করবো সেটা এখানে শো করাচ্ছে অ্যাক্টিভ ফিল্ড, মানে আমি বর্তমানে মান্থে আছি। ঠিক আছে, এখানে মান্থ দেখতে পাচ্ছেন। আর যদি আমি এখানে প্রোডাক্টে ক্লিক করি তো এখানে সরাসরি প্রোডাক্টই দেখাবে। আর এখানে আপনি ড্রিল ডাউন এবং ড্রিল আপ এখানে মানে উপরে নিচে আপনি এখানে সরা রাখতে পারেন, খুব একটা সিম্পল বিষয় আমি দেখাচ্ছি না এখানে। তারপরে দেখতে পাচ্ছেন গ্রুপ সিলেকশনে ক্লিক করার পর এখানে আমাদের গ্রুপ অনুযায়ী দেওয়া আছে, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেগুলো গ্রুপ আর কি, যেমন গ্রুপ 1 গ্রুপ 2 ঠিক আছে, অর্থাৎ মাসগুলো আমাদের সবগুলো গ্রুপ। ঠিক আছে, এই জন্য গ্রুপগুলো এখানে দেখাচ্ছে। তারপর যে আনগ্রুপ ক্লিক করলে সবগুলো কিন্তু আমাদের আনগ্রুপ হয়ে যাবে। গ্রুপ করতে চাইলে গ্রুপ করতে পারেন, আনগ্রুপ করতে চাইলে আনগ্রুপও করতে পারেন। এরপর দেওয়া আছে ইনসার্ট সেল অ্যান্সার, এটাতে যদি ক্লিক করলে আমাদের নতুন করে একটা কিন্তু উইন্ডোজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে শুধু আমরা নির্দিষ্ট যে কোনো একটি জিনিসকে এখানে শো করাতে পারি। যেমন আমি যদি চাই এখানে শুধু মান্থটা ক্লিক করে দেবো, মান্থ ক্লিক করে দেওয়ার পর যে ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখা শুধু এখানে মান্থের একটা নতুন করে উইন্ডোজ আসছে। এখানে আমি চাচ্ছি যে জানুয়ারিতে আমি কত টাকা বিক্রি করছি বা কোন পণ্যটা বিক্রি করছি সেটা আমি সিলেক্ট করে দেখবো। এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি জানুয়ারিতে কোন পণ্যটা বিক্রি করছি এবং কয়টায় বিক্রি করছি সেটা এখানে শো করাচ্ছে। যেমন আমি এখানে জানুয়ারিতে বিক্রি করছি অ্যাপল 2টা যার মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, নোকিয়া বিক্রি করছি 2টা যার মূল্য হচ্ছে 20,000 টাকা, তারপর হচ্ছে অপ্পো বিক্রি করছি 3টা যার মূল্য হচ্ছে 30,000 টাকা, তারপর ভিভো বিক্রি করছি আমি 4টা যার মূল্য হচ্ছে 40,000 টাকা। টোটাল মূল্য হচ্ছে আমরা জানুয়ারিতে বিক্রি করেছি 1,90,000 টাকা। যদি আমি ফেব্রুয়ারি মাসেটা দেখতে চাই ফেব্রুয়ারিতে ক্লিক করে দেবো, যদি আমি মার্চেটা দেখতে চাই মার্চে ক্লিক করে দেবো। তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু পার্ট বাই পার্ট প্রত্যেকটি অপশনের স্যালারি বা প্রোডাক্ট ইউনিট সবগুলো দেখে নিতে পারেন। যেমন আমরা মার্চ মাসে বিক্রি করছি টোটাল পণ্য হচ্ছে 8টা। ঠিক আছে, যেমন অ্যাপল বিক্রি করছি 1টা, তারপর হচ্ছে আমরা নোকিয়া বিক্রি করছি এখানে 3টা, তারপর হচ্ছে অপ্পো বিক্রি করছি 2টা, তারপর হচ্ছে আমাদের স্যামসাং বিক্রি করছি 2টা,
ঠিক আছে, প্রত্যেকটা পণ্য আমরা এখানে সিরিয়াল অনুযায়ী দেখাবে। তো এখান থেকে আপনি এটা কাজটা করতে পারেন। তো এখানে আবার আপনি এই টেবিলটা কীভাবে রিমুভ করবেন, এটা রিমুভ করার জন্য আপনি এখান থেকে মাউসের এক পাশে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ফিল্টার ফর ফিল্টার মান্থ অথবা রিমুভ মান্থে ক্লিক করলে এটা সরাসরি আমাদের রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে অ্যানালাইসিসে এখানে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এখানে ইনসার্ট ফিল্টার যদি ক্লিক করি এটা এখন আসবে না, যখন আমরা চার্ট নিয়ে কথা বলবো তখন এই লাইনটি আসবে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছি রিফ্রেশ অর্থাৎ আপনি যদি কোনো জিনিস এখানে পরিবর্তন করেন সেটাকে রিফ্রেশ করার জন্য অল রিফ্রেশে ক্লিক করতে পারেন, অথবা রিফ্রেশ ক্লিক করে যেটুকু সিলেক্ট করে দেবেন সেটুকু রিফ্রেশ হবে। ঠিক আছে, তো এখান থেকে অবশ্যই আপনারা অল রিফ্রেশ করে দেবেন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চেঞ্জ ডাটার সোর্স, অর্থাৎ এখানে আমরা যে ডাটাগুলো নিয়ে আসি সেগুলো যদি পরিবর্তন করতে চাই তাহলে এটাতে ক্লিক করবো। এখানে চেঞ্জ ডাটা সোর্স দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে আমাদের এখানে নতুন করে উইন্ডোজ আসবে। তো আমরা কিন্তু এর আগে সম্পূর্ণ টেবিলটাকে নিয়ে গেছিলাম, তাই না? তো আপনারা যদি এখানে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিরিয়াল নাম্বার আছে, প্রোডাক্ট রয়েছে, মান্থ রয়েছে, ইউনিট রয়েছে, তারপর সেলস এবং মান্থ। ঠিক আছে, সবগুলো কিন্তু আমরা এখানে চলে আসে, তাই না? তো আমরা যদি চাই যে এখানে আমরা সিরিয়াল নাম্বারটা নিয়ে আসবো না, তাহলে এখান থেকে আমরা অ্যানালাইসিসে যাব। তারপর এখান থেকে ডাটা সোর্সে চেঞ্জ ডাটা সোর্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ডাটা সোর্সে ক্লিক করে দেবো। এবার এখান থেকে যেটুকু শুধু সিলেক্ট করে দেবে মাউস দ্বারা সেটুকু কিন্তু চলে যাবে। এখানে সিলেক্ট করে দেবো, ওকে বাটনে ক্লিক করে এবার দেখে এখানে কিন্তু ডাটা সোর্সটা কিন্তু এখানে নাই, সিরিয়াল নাম্বারটা বাদ দিয়ে যে জিনিসগুলো ছিল আমাদের সেই জিনিসগুলো কিন্তু চলে আসে, এখানে কিন্তু আর সেই সিরিয়াল নাম্বারটি নাই। তো এখান থেকে আপনি এটা খুব সহজে পরিবর্তন করে নিতে পারেন। আবার নিয়ে আসতে চাইলে এখানে ক্লিক করবেন, যেটুকু এভাবে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে ওকে বাটনে ক্লিক করবেন, সেটা অটোমেটিক্যালি চলে আসবে। দেখেন সিরিয়াল নাম্বারটা চলে আসছে। এরপরে যেটা দেওয়া আছে রিফ্রেশে দেখা দিলাম ক্লিয়ার মানে হচ্ছে আপনার এই পেজে অর্থাৎ এই ডকুমেন্টে যত কিছু ইনফরমেশন দেওয়া আছে সবগুলো যদি ক্লিয়ার করে দিতে চান তাহলে অল ক্লিয়ারে ক্লিক করলে সবগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ক্লিয়ার ফিল করেন ফিল্ডে যেগুলো ব্যবহার করছেন সেগুলো আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে মুভ প্রোভাইড টেবিল, আপনি যদি এটাতে যে রিমুভ করে কোনো জায়গায় রাখতে চান তাহলে মুভ করতে পারেন। যেমন নিউ ওয়ার্কশিটে যে ক্লিক করে যে নতুন করে ওয়ার্কশিটে নিয়ে যেতে চান ওকে বাটনে ক্লিক করে নতুন আরেকটি ওয়ার্কশিট তৈরি হবে এবং এটা আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের শিট 10 তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। সরি, আমার এখানে ভুল হয়ে গেল, তো ওটা আমার ডিলিট হয়ে গেল। আমি আবার এটাকে নিয়ে যাচ্ছি ওখানে প্রোভাইড টেবিলে। তো এখান থেকে আমরা চলে যাব এখান থেকে ইনসার্ট থেকে পাওয়ার পর আমি ভুল করে ওটা আবার ডিলিট করে দিলাম। ওকে, তো আমরা এখানে চলে আসে, তাই না? তো এখান থেকে আমরা এখান থেকে প্রথমে প্রোডাক্ট এখানে নিয়ে আসছিলাম। তো যেহেতু এর আগে আমি আপনাদের রো দেখাচ্ছিলাম আর আমি কলামটা দেখাচ্ছি, যেহেতু কলামটা দেখা দিতে চাইছিলাম, শুধু ভিউটা একটা পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। তো এখানে আমরা প্রোডাক্টটা নিয়ে আসলাম। তারপর যদি আমরা এখানে কলামে শো করাবো এবারে, তো সেই জন্য এখানে ইউনিট যেটা ছিল ইউনিটটা প্রথমে এখানে ভ্যালুর ঘরে দিব। ভ্যালু ঘরে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ইউনিট টোটাল ইউনিটটা দেখাচ্ছে এখানে। এরপরে আমরা কী বিক্রি করবো এখানে সেলটা দেখাবো, তাই না? তো সেল যদি ভ্যালু সেলের ঘরে দিব, তারপরে সেলটা চলে আসছে। এরপর এখানে মান্থ অর্থাৎ কোন মাসে কতটুকু বিক্রি করে সেটা দেখাবো, সেজন্য মান্থটা আমরা এখানে এই যে কলামের ঘরে দেবো। ঠিক আছে, তাহলে দেখেন আমি এটাকে ড্রাগ করে নিয়ে আসলাম, মান্থটাকে এখানে নিয়ে এসে এখানে দিয়ে ছেড়ে দিলাম, তাহলে এখানে মান্থটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এরো বাটন চলে আসছে, যখন সবগুলো নিয়ে আসবেন শুধু ভিউটা আমাদের একটু পরিবর্তন হবে। অর্থাৎ এর আগেটা ছিল আমাদের এইভাবে লম্বালম্বি, এবার এর ভিউটা হচ্ছে শুধু এইভাবে অর্থাৎ কলাম অনুযায়ী। আগেটা ছিল আমাদের রো অনুযায়ী, এবারটা হচ্ছে শুধু কলাম অনুযায়ী। এটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল গ্রান্ড আমাদের এখানে টোটাল পণ্য হচ্ছে এখানে দেখা যাচ্ছে সবগুলো কোনটা মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে বিক্রি করছে 11টা, মার্চে বিক্রি করছে 21টা, আবার জানুয়ারিতে বিক্রি করছে 8টা, সবগুলো এখানে শো করাচ্ছে। কোন মাসে কত টাকা বিক্রি করেছে সেটা শো করাচ্ছে। টোটাল পণ্য কটা 45টা এবং টোটাল সেল মূল্য কত 5,70,000 টাকা, সব টাকাগুলো এখানে কিন্তু শো করাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনার রো এবং কলাম দুটাই আপনার এখানে ভিউ করে দেখতে পারেন। তো আমরা যেহেতু এখান থেকে মুভ টুল এখানে আলোচনা করেছিলাম, এবার ফিল্টার, আপনি যে ফিল্টারে ক্লিক করেন এখান থেকে আপনি এটাকে মানে ক্যালকুলেশন আপনি এখান থেকে আলাদাভাবে এটাকে ক্যালকুলেশন করে নিতে পারেন। ঠিক আছে, এটা তেমন কোনো সিরিয়াস কাজ নয়, এটা আপনার ইজিলিভাবে দেখলে একবার পারবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোভাইড চার্ট। আপনি যদি এখানে চার্ট ইনপুট করতে চান চার্টটা ইনপুট করতে পারেন। তো চার্ট ইনপুট করার আগে আমি আপনাকে এখান থেকে ফিল্ড লিস্টে দেওয়া আছে এটা দেখাচ্ছি। আপনি ফিল্ড লিস্টে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আমরা এখানে এই পাশে যেটা উইন্ডোটা ছিল সেই উইন্ডোটা কিন্তু চলে যাবে। আবার যদি ফিল্ড লিস্টে ক্লিক করেন আপনি এই উইন্ডোটা চলে আসবে, অর্থাৎ প্রোভাইড যে টেবিল ফিল্ডটা ছিল এটা আমাদের আবার চলে আসবে। এখানে ক্লিক করে চলে যাবে, আবার এখানে ক্লিক করলে আপনি নিয়ে আসতে পারেন। তারপর প্লাস মাইনাসটা দেখালাম, আমরা যদি এখানে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করে রাখতে চাই তাহলে এখানে প্লাস মাইনাসের মধ্যে দেখতে পারি। তারপর হচ্ছে ফিল্ড হেডস, এখানে আমরা সবগুলো শুধু যে টোটাল যে মানে যেগুলো হেড অর্থাৎ যেগুলো আমাদের হেডার্স, টোটাল টপিক মানে মূল টপিক যেগুলো, যেমন এখানে অ্যাপল হচ্ছে মূল টপিক, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমি স্যামসাং হচ্ছে মূল টপিক বা পণ্য, এটা নিয়ে কাজ করতেছি। তাহলে আপনি এখানে ফিল্ড হেডার্স ক্লিক করলে আপনার শুধু সেটা দেখাবে। আর যদি এখানে যদি মিনিমাইজ করে রাখেন তো সবগুলোটাই এভাবে হাইড হয়ে থাকবে।
তো এখানে আরেকটি আমাদের কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি এরো বাটনে ক্লিক করেন, এরো বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে মুভ টু রিপোর্ট ফিল। এখানে যদি ক্লিক করে আমরা এখানে যে রিপোর্টগুলো করেছিলাম সেই রিপোর্টগুলো আমাদের মুভ হয়ে যাবে, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি এখানে টোটাল আমাদের এখানে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। আবার এখানে যদি আমরা ক্লিক করেন, এখান থেকে যদি আপনি শুধু স্যামসাংয়েরটা শুধু দেখতে চান, এখানে সিলেক্ট করে যদি ওকে বাটনে ক্লিক করেন তাহলে দেখেন শুধু স্যামসাংয়ের আমাদের যে পণ্যটা রয়েছে সেটা কত টাকায় বিক্রি করেছি এবং কোন মাসে কয়টা পণ্য বিক্রি করেছি সেটা এখানে শো করাবে, ঠিক আছে। আবার যদি এখান থেকে আপনারা এরো বাটনে ক্লিক করেন, এখানে এই ফিল্টারে এখানে এরো বাটনে আবার যদি আপনি অল সিলেক্ট করে দেন, তারপর যদি ওকে বাটনে ক্লিক করেন তাহলে সকল পণ্য আমাদের এখানে শো করাবে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে আবার যে এরো বাটনে ক্লিক করি, এরো বাটনে ক্লিক করার পর এখানে মুভ টু রো ক্লিক করলে আবার আমাদের রো অনুযায়ী এখানে সবগুলো চলে আসবে। তো এগুলো সিম্পল বিষয়গুলো আপনি একবার ক্লিক করে দেখে নিলে যেগুলো বুঝতে পারবে, এখানে বোঝানোর কিছু নেই। তো এই ছিল আমাদের যে প্রোভাইড টেবিল ছিল এর আন্ডারে এই জিনিসগুলো। তারপর এখানে দেখতেছেন পাশে একটা অপশন দেওয়া আছে ডিজাইন। যখন আপনি ডিজাইনে ক্লিক করবেন, ডিজাইনে ক্লিক করলে এখানে কিন্তু আবার বেশ কিছু আপনি এখানে ভিউ দেখতে পাবেন। যেমন প্রথমে দেওয়া আছে যে সাব টোটালস, ঠিক আছে। সাব টোটালস ক্লিক করলে এখানে প্রথমে ডু নট শো সাব টোটাল, এখানে ক্লিক করেন তাহলে আপনার কোনো কিছু এখানে পরিবর্তন দেখতে পাবেন না। তো আপনাকে প্রথমে এটাকে পরে যেটা দেখতে পাচ্ছেন যে শো অল সাব টোটালস অ্যাট বটম অফ গ্রুপ, এটা যদি ক্লিক করেন অর্থাৎ প্রত্যেকটা আমাদের এখানে যে টেবিলগুলো রয়েছে প্রত্যেকটারে আমরা যদি সব বাটনটা দেখতে চাই এখান থেকে আমরা ক্লিক করে সেটা দেখতে পারি, ঠিক আছে। তো আপনাকে হয়তো এইভাবে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে বটমে ক্লিক করি তাহলে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ সবগুলো টোটালটা উপরে এবং নিচে আপনি যদি দেখেন একটু ড্রাগ মোডে পেজটা কিন্তু হয়ে গেছে, এইটার কালারটা আলাদা এবং মাঝখানের কালারটা আলাদা, ঠিক আছে। তো এখান থেকে তারপর যেটা দেওয়া আছে শো অলে ক্লিক করলে সবগুলোটা আমি এখানে শো করাবে। এরপর দেওয়া গ্র্যান্ড টোটাল, এখানে যদি অফ করে এখন অফ থাকবে, অন করে থাকলে অন থাকবে। এখানে সিম্পল একটি বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সিরিয়ালগুলো দেখাচ্ছে কীভাবে। তো এটা আপনি এখান থেকে চেক করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি এখানে রোগুলো দেখাতে চান, রো হর্ডারগুলো, তাহলে এখানে শো ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে বর্ডার, হচ্ছে ব্যান্ডেড রোজ এখানে শো করাবে, অর্থাৎ প্রত্যেকটা পণ্যের মাঝখানে একটি করে আলাদা আলাদা কালার চলে আসবে। ব্র্যান্ড কলাম দেখলে প্রত্যেকটার কলামে আবার আলাদা আলাদা কালার চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের এখানে যে ইনসার্ট ট্যাবটি ছিল, ইনসার্ট ট্যাবের ভিতরে যে প্রোভাইড টেবিল ছিল এর আন্ডারে সবগুলো কাজ। এবার আমরা কথা বলবো টেবিলটি নিয়ে। তো আমি আরেকটা নতুন সিটে চলে যাচ্ছি, এখান থেকে নতুন একটা সিট নিলাম। তো আমরা যেহেতু প্রোভাইড টেবিলটা কমপ্লিট করলাম, আমরা টেবিল অপশনে কাজ দেখব। তো টেবিল অপশন যখন ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের এরকম আসবে। তো এটা আমরা ড্রাগ করে বা বাড়ায় নিতে পারি, অর্থাৎ এখানে যতটুকু সিলেক্ট করে দিব ততটুকু আমরা টেবিলে তৈরি করতে পারবো। অথবা আমরা যদি এখান থেকে রেঞ্জ লিখে দিই, মনে করি এখানে টেবিলে ক্লিক করবো অথবা এইভাবে ক্লিক করবো, আগে এখানে এটা সিলেক্ট করে দিলাম, তারপর টেবিলে ক্লিক করবো, তাহলে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি যদি ওখানে ওকে বাটনে ক্লিক করি তাহলে টেবিল অটোমেটিক্যালি একটা প্রোভাইড হয়ে গেছে। তো টেবিল অপশনটা আমি আগে অনেকবার দেখাচ্ছি, সেজন্য এখানে অতবারই বলতেছি না, শুধু আপনাদের জিনিসগুলো বুঝা দিচ্ছি, এগুলো তেমন কিছু, শুধু এটা ফরম্যাটিং, ঠিক আছে। তো এটা একটা শুধু ডিজাইন চলে আসে, যা সেটুকুই, এছাড়া আর কিছু না। তো আপনি এখানে টেবিলের নামটি চেঞ্জ করে দিতে পারেন, এখান থেকে আমি শুধু বলে দিচ্ছি, আপনি চেক করে নেবেন। এখান থেকে টেবিলের নামটি চেঞ্জ করে দিতে পারেন। তারপর সামারাইজ প্রোভাইড টেবিল, এটাকে আপনারা সরাসরি আমরা যে প্রোভাইড টেবিলটা যে তৈরি করলাম সেটাতে রূপান্তর করে নিতে পারেন। তারপর যে রিমোট ডুপ্লিকেট, যদি আপনি ডুপ্লিকেট তৈরি করে থাকে সেটাকে রিমুভ করে নিতে পারেন। কনভার্ট টু রেঞ্জ, এখানে কনভার্ট রেঞ্জ করে নিতে পারেন, অর্থাৎ আপনার কলামটাকে রোটাকে কলাম করে নিতে পারেন। ইয়েস বাটনে ক্লিক করলে সেটা সরাসরি রূপান্তরের মধ্যে হয়ে যাবে। তারপরে এখান থেকে আমাদের যে কাজটি রয়েছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের টেবিল, আবার টেবিল তৈরি করতেছি। তারপরে হচ্ছে আমাদের এখানে ইনসার্ট, এটাকে দেখাইছি, এখানে প্রত্যেকটা অপশনের কাজ আমি দেখাচ্ছি। তারপর আপনি এখান থেকে এই জিনিসগুলো দেখে নিতে পারেন। তো পরবর্তীতে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে ইলাস্ট্রেশন যে অপশনটা আছে, এই অপশনে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। করোনার এই দিনগুলোতে পরিবারের সবাইকে নিয়ে ঘরে থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের এই টিউটোরিয়াল শুরু করতেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেলের পার্ট 8 নিয়ে। কিছুদিন ধরে এক্সেলের আমি অনেকগুলো টিউটোরিয়াল দিইনি, অর্থাৎ আমার ব্যস্ততার কারণে দিতে পারিনি। তো একজন ভিউয়ার বেশ কয়েকদিন ধরে কমেন্ট করে জানাচ্ছে, ভাই এক্সেলের টিউটোরিয়াল দেন। সেজন্য আজকে আপনাদের জন্য এক্সেল টিউটোরিয়ালটি করতে বসলাম। তো আপনারা যদি এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনারা এই যতগুলো অপশন আজকে দেখাবো সবগুলো অপশন আপনারা এক্সপ্লেন করতে পারবেন নিশ্চয়ই। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করি। তো বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য করে আমার উপরে এগুলো কিন্তু আমাদের মেনু বার, ঠিক আছে। এই মেনু বারে বর্তমানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ফরম্যাট নামে কোনো কিন্তু অপশন নেই বা কোনো মেনু বার নেই। কিন্তু যখনই আমরা ইনসার্ট অপশনে নিয়ে কাজ করব তখনই কিন্তু আমাদের এখানে কিন্তু একটা ফরম্যাট অপশন চলে আসবে, ঠিক আছে। সেজন্য আমি আগে বলে দিচ্ছি এটা আমাদের কিভাবে আসবে। তো গত টিউটোরিয়ালগুলোতে আমি ফাইল এবং হোম অপশন এবং এর ভিতর যে ইনসার্ট আছে, ইনসার্টের ভিতর যে প্রফিট টেবিল অর্থাৎ টেবিল যে অপশনটা আছে, এইগুলো সমস্ত কাজগুলো এক্সপ্লেন করে দিয়েছি। তো আপনি যদি আগের টিউটোরিয়াল না দেখে থাকেন
উপরে যে আই বাটনে দেখতে পাচ্ছেন সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, যেটা সেখান থেকেও দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের মাইক্রোসফট এক্সেলে এখানে ইনসার্টের ভিতরে যে ইলাস্ট্রেশন যে অপশনটি রয়েছে, ইলাস্ট্রেশনের ভিতরে 5টি অপশন রয়েছে। একটা হচ্ছে পিকচার, তারপর হচ্ছে অনলাইন পিকচার, শেপ, স্মার্ট আর্ট এবং স্ক্রিনশট। এই 5টি অপশন আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সেজন্য আমি আপনাদের বলতেছি, এই অপশনগুলোর কাজ যদি আপনি প্রপারলিভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন না। আর যারা এই বিষয়গুলো জানেন তাদেরকে বলতেছি আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ আপনার মূল্যবান সময়টি এই ভিডিওতে না নষ্ট করলেই চলবে। আর যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন। তাহলে চলুন টিউটোরিয়াল আমরা এবারে মূল কাজে শুরু করি। তো বন্ধুরা, যখন আমাদের কোনো ডকুমেন্ট তৈরি করি, অনেক সময় হয় যে আমরা সেই ডকুমেন্টের ভিতরে ইমেজের মাধ্যমে বা ছবির মাধ্যমে বা বিভিন্ন ধরনের আকৃতির মাধ্যমে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে যে এটা এইভাবে করলে এইভাবে হবে। তো আপনি যদি প্রথমে কোনো ছবি অ্যাড করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে পিকচার অপশন দেখতে পাচ্ছেন, পিকচারে ক্লিক করবেন। আমি আবারও বলতেছি, আপনার আমার এখানে যে মেনু বারগুলো দেখতে পাচ্ছেন, মেনু বারে কিন্তু কোনো ফরম্যাট নামে কিন্তু অপশন নেই, ঠিক আছে। যখন আমরা এখানে পিকচার ইনসার্ট করবো তখন কিন্তু এখানে আমাদের একটা ফরম্যাট নামে এখানে একটা অপশন চলে আসবে। তো আমি এখানে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর আমাদের এরকম একটি উইন্ডোজ ওপেন হবে। তো আপনার যে ড্রাইভগুলো, তো কম্পিউটারের ড্রাইভগুলোর ভিতরে কোথা থেকে আপনি কোন ইমেজটাকে ইনসার্ট করতে চান সেটা এখান থেকে এভাবে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি সব ড্রাইভগুলো এভাবে শো করাবে কোন ফোল্ডারে আছে, আপনাকে এভাবে ফোল্ডারে ইমেজটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে আমার ডেস্কটপ থেকে আমার একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমি আপনাদের এখানে নিয়ে যাই দেখাচ্ছি। তো এখানে ইমেজটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে ইনসার্ট অপশন দেখতে পাচ্ছেন, এই ইনসার্ট অপশনে আমরা ক্লিক করব। যখন ইনসার্ট অপশনে ক্লিক করবো তখন কিন্তু আমাদের ইমেজটা এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছি ইমেজটা অনেক বড় হয়ে গেছে। এই যে এখানে এরো বাটনগুলো দেখতে পাচ্ছেন, এর বাটনের মাধ্যমে আমি ইমেজটাকে ছোট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ইমেজটাকে এখানে ছোট করে নিলাম। যখনই আমরা এই ইমেজটাকে এখানে, আমি আগে বলেছি, যখন আমরা ইমেজটাকে নিয়ে আসবো তখন কিন্তু আমাদের এখানে ফরম্যাট নামে কিন্তু একটি ট্যাব বা একটা নতুন মেনু কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট নামে একটা মেনু ওপেন হয়ে গেছে। যখনই আমরা পিকচার নিয়ে আসবো তখনই কিন্তু এই মেনুটা ওপেন হবে, নাহলে কিন্তু এই মেনুটা ওপেন হবে না। এবং এই ফরম্যাটের আন্ডারে আবার কিন্তু অনেকগুলো অপশন চলে আসে। তো আপনারা যদি এই অপশনগুলো শিখতে চান বা শিখতে পারেন তাহলে আপনি প্রপারলিভাবে ইমেজটাকে আপনার মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টের ভিতরে ইউজ করতে পারবেন, আর নাহলে কিন্তু ইউজ করতে পারবেন না। তাহলে প্রথমে আমরা ফরম্যাট অপশনটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব, তারপর এখানে ইনসার্টের ভিতরে যে বাকি যে অপশনগুলো থাকলো এগুলো নিয়ে আলোচনা করব। তো আমি এখানে চলে আসি ফরম্যাটে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ফরম্যাটে যখন আমরা আসবো এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার ইমেজের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি রিমুভ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এই অপশনটি সাহায্য নিতে পারেন। যেমন এই আমার এই ইমেজটিতে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের একটি, আমার একটি কী রয়েছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই তাহলে এখান থেকে ইমেজটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। যখন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বেশ কয়েকটা অপশন চলে আসে উপরের দিকে, যেমন মার্ক অ্যাজ টু কিপ, তারপর হচ্ছে মার্ক এরিয়া টু রিমুভ, তারপর হচ্ছে এখান থেকে ডিলেট মার্ক, তারপর হচ্ছে ডিসকার্ড চেঞ্জ, তারপর হচ্ছে কিপ চেঞ্জ। তো আমি প্রথম থেকে আপনাদের বলে দিচ্ছি, প্রথমে আমাদের এখানে সিলেক্ট করার পরে এরকম একটা আসবে। তো এখানে বক্স দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই বক্সের ভিতরে যেটুকু থাকবে সেটুকু শুধু আমাদের রিমুভ হবে, ঠিক আছে। বাকিটা কিন্তু, বাকি এরিয়াটা কিন্তু চলে যাবে, শুধু ভিতরের এরিয়াটুকু থাকবে। তো আপনি ইমেজটাকে কতটুকু রিমুভ করতে চান বা কতটুকু রাখতে চান সেটা এভাবে বক্সটাকে বাড়ায় কমে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এতটুকু ইমেজটাকে এখানে রাখতে চাই, আবার এতটুকু এখান থেকে রাখতে চাই। তো এইভাবে আপনার ইমেজটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে আমি যাচ্ছি যে এখান দেখতে পাচ্ছেন যেটা যে মার্ক এরিয়া রিমুভ, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের এখানে যদি কোনো কিছু মার্ক করে থাকে, আমি যদি এভাবে মার্ক করি তাহলে এই যে মার্কটাতে করে রাখলাম এই মার্কটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই মার্কটার ভিতরে আমাদের আর কোনো কিছু ব্যাকগ্রাউন্ডটা যে ছিল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হবে না। এখানে দেখতে মাইনাস পয়েন্ট। এরপরে দেখতে পাচ্ছেন ডিলেট মার্ক, ঠিক আছে। এই ডিলেট মার্কের কাজ কি, ডিলেট মার্কে যদি ক্লিক করি তাহলে এখানে যে আমাদের মাইনাসগুলো পয়েন্টগুলো নিলাম সেই পয়েন্টগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলেট করে দিতে পারবো, ঠিক আছে। আবার যদি আমাদের কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে, এখানে যদি অ্যাড করার প্রয়োজন পড়ে দেখেন আমি যদি এখানে প্লাস বাটনে ক্লিক করি, মনে করেন আমি এখান থেকে এখানে অ্যাড করব, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট অ্যাড করব, তাহলে দেখেন আমাদের এই পয়েন্ট যতটুকু দিব আমাদের বক্সটা কিন্তু তত দূরে চলে যাবে। আবার আমি এটাকে যদি রিমুভ করতে চাই তো এখান থেকে ডিলেট মার্ক এটাতে ক্লিক করে এই পয়েন্টটাকে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি, তাহলে তারপরে যে পয়েন্ট আছে এই পয়েন্টটা চলে আসবে। আবার আমরা যদি মাইনাস বাটনে ক্লিক করি, এখানে যদি মাইনাসে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের মার্কটা বা বক্সটা আমাদের এখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। মানে এখান থেকে নিচে রিমুভ হবে, উপরে কিন্তু আর রিমুভ হবে না। তো এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি ডিসকার্ড চেঞ্জ, আমি যেটাতে ক্লিক করি ডিসকার্ড চেঞ্জ মানে যতটুকু আমরা এখানে কালার করেছিলাম বা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য যেটুকু সিলেক্ট করে সেটা কিন্তু সম্পূর্ণটা চলে যাবে। আবার এটাকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতেছি, ঠিক আছে। আবার আমি সিলেক্ট করে নিলাম, এরপরে আমি ইমেজটাকে এবারে রিমুভ করে দেখাচ্ছি আপনাদের ব্যাকগ্রাউন্ডটি। তো এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকার পরে আমরা যদি এখান থেকে যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে যে কিপ চেঞ্জ,
আমি যদি এখান থেকে কিপ চেঞ্জে ক্লিক করি, ইমেজটা সাইজটা ঠিক করে নিই। তো ইমেজের সাইজটা আমি এটুকু রাখবো, এটুকুর ভিতরে আমি ইমেজটাকে শুধু রাখবো। তো এখান থেকে কিপ চেঞ্জে যদি ক্লিক করি, কিপ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু প্রপারলিভাবে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা খুব সহজে এইভাবে কিন্তু যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে নিতে পারেন। এরপরে যেটা দেওয়া আছে রিমুভ ব্যাকগ্রাউন্ডের পরে হচ্ছে কালার কারেকশন। কালার কারেকশনে যদি ক্লিক করেন অর্থাৎ এই ইমেজটার ব্রাইটনেস বা ডার্কনেস আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে। এখানে দেখছি বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। জাস্ট আমি মাউসের কার্সারটা এখানে নিয়ে যাচ্ছি, তখন আমি যখন এইটাতে ক্লিক করলাম যে ব্রাইটনেস 40% এবং কন্ট্রাস্ট 40%, তখন দেখেন ইমেজটার কালারটা এরকম থাকবে। অর্থাৎ এই সাইডগুলো সবগুলো হচ্ছে আমাদের ডার্কনেস, আর এই পাশেগুলো সবগুলো হচ্ছে ব্রাইটনেস, ঠিক আছে। এই পাশে আপনি ব্রাইটনেসটা বাড়াইতে পারেন আর এই পাশে ব্রাইটনেসটা কমাতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, জাস্ট সিম্পল বিষয়গুলো আপনি এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে মোর কারেকশন অপশন দেওয়া আছে। এখানে যদি ক্লিক করি, এখানে একটি ক্লিক করলে এখানে আমাদের নতুন একটি অপশন ওপেন হবে, অর্থাৎ হাতের ডান সাইড এখানে একটি বক্সের মতো ওপেন হবে। তো এখানে এটার কাজ এটা আমি বলে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে যে শার্পনেসটা রয়েছে এটাকে এভাবে বাড়ায় দিতে পারেন, অর্থাৎ উজ্জ্বলতা এখান থেকে বাড়ায় দিতে পারে বা কমায় দিতে পারে। আবার প্রিসেট যেটা দেওয়া আছে এখানে যদি ক্লিক করেন, এখানে ডিফল্ট কিছু আমাদের এখান থেকে যেমন দেওয়া আছে এখানে কালার কারেকশনের ভিতরে প্রথমে যেটা দেওয়া আছে যে শার্পেন বা সফটপেন, এখানে কিছু ইমেজের ইফেক্ট দেওয়া ছিল, সেই ইফেক্টগুলো আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন। এই প্রিসেটে ক্লিক করে সেগুলো এখান থেকে অ্যাপ্লাই করে খুব সহজে দিতে পারেন, ঠিক আছে। তারপর এখান থেকে শার্পনেস এটা আপনি বাড়ায় কমায় দিতে পারেন। দেখতে পাচ্ছেন ইমেজটা যদি বাড়ায় দিই তাহলে সাদা সাদা অনেক অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে আমরা যত নিয়ে যাবো তত সফট হবে ইমেজটা, আর যত ডান দিকে নিয়ে যাবো তত একটু ভাঙা ভাঙা চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এদিকে আমি 0% রাখতেছি। আপনি চাইলে এই এর বাটনটার মাধ্যমে ডানে বামে সরাতে পারেন, অথবা এখানে যদি লিখে দিতে চান আপনি লিখেও দিতে পারেন। যেমন আমি যদি এখানে শুধু 0% লিখে দিই তো 0% চলে আসে। এরপরে আছে ব্রাইটনেস। এখান থেকে আপনি ইমেজের ব্রাইটনেসটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে লিখে দিতে পারেন। ব্রাইটনেসটা এখান থেকে বাড়ায় কমায় এভাবে নিতে পারেন। যদি এদিকে ডান দিকে বাড়ান তাহলে ব্রাইটনেসটা বাড়বে, আর যদি বাম দিকে নিয়ে যান তাহলে কিন্তু ব্রাইটনেসটা কমবে, অর্থাৎ ডার্কনেসটা বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইমেজ কিন্তু ড্রাগ হয়ে গেছে। অর্থাৎ আপনি এখান থেকে লিখে দিতে পারেন ব্রাইটনেসটা কতটুকু বাড়ে। আমি যদি এখানে 10% দিয়ে দিই তাহলে এখানে 10% বাড়ে গেছে ব্রাইটনেসটা, ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে যে কন্ট্রাস্ট আপনি এভাবে বাড়াতে পারেন। ডান দিকে নিয়ে গেলে কন্ট্রাস্টটা বাড়বে, মানে উজ্জ্বলতা আরও বেশি হবে, আর যদি নিচের দিকে নিয়ে যান তাহলে কিন্তু আবার কমবে, অর্থাৎ ডার্কনেসটা বাড়বে। তো এখান থেকে আমি এটাকে 0% করে রাখলাম, ঠিক আছে। তো এইভাবে আপনি এটাকে এভাবে পরিবর্তন করে নিতে পারেন। আবার যদি আপনি ইমেজটাকে আগের পজিশনে নিয়ে যেতে চান তাহলে এখানে রিসেট দেখতে পাচ্ছেন, রিসেটে ক্লিক করলে ইমেজটা আপনার আগের পজিশনে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের এখানে যে কালার কারেকশন ছিল এই অপশনের কাজ। এরপরে যেটা আছে কালার, আমি যদি কালারে ক্লিক করি, কালারে ক্লিক করলে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, অর্থাৎ আমি ইমেজটাকে একটু ডান দিকে সরাই রাখতেছি। কালারে ক্লিক করলাম, আপনি যদি এখন দেখেন আমি ইমেজটাকে কী ফরম্যাটে নিতে যাচ্ছি, কী রকম কোন কালারে নিতে যাচ্ছি, এখানে অনেকগুলো কালারের ফরম্যাট দেওয়া আছে। আমি শুধু মাউসের কার্সারটি পরিবর্তন করতেছি, ইমেজটা কিন্তু আমার কালারটা কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছে, এখানে আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করি তাহলে এরকম আসবে, ঠিক আছে। অনেকগুলো কালার দেওয়া আছে এখানে। তো এরপরে যেটা আছে মোর ভেরিয়েশনে ক্লিক করলে এখানে যে কালারগুলো দেওয়া আছে ডিফল্ট, এই কালারগুলো আপনি যদি সিলেক্ট করে দেন এই কালারটার ইফেক্টটা আপনি ইমেজের উপরে সরাসরি অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যদি এখানে ইয়েলো কালারটা সিলেক্ট করে দিই তো দেখেন ইমেজটা কিন্তু আমাদের হলুদ হয়ে গেছে। গ্রিন কালারটা সিলেক্ট করে দিলে ইমেজটা গ্রিন হয়ে গেছে। বেগুনি কালারটা সিলেক্ট করে দিলে ইমেজটা বেগুনি হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে যে কালারটা সিলেক্ট করে দিব ইমেজটার উপরে সেই ইফেক্টে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে দেখতে পাবেন সেট ট্রান্সপারেন্ট কালার, এখানে যে ক্লিক করি তাহলে আমাদের এখানে ট্রান্সপারেন্ট, এখানে যে কালারটা সিলেক্ট করে দেবো সেই কালারটা কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনি এখান থেকে খুব সহজে করে নিতে পারেন। তারপর এখানে যে অপশনটি দেওয়া সেটা হচ্ছে যে পিকচার কালার অপশন, এখানে ক্লিক করে আবার আমাদের এখানে কিন্তু একটা অপশন ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের কারেকশন কালার এই যে অপশনগুলো ছিল সবগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। তো এই প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে স্যাচুরেশনটা আমরা যদি এখানে থেকে বাড়াই 100% করি তাহলে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু আমাদের লাল বর্ণ ধারণ করছে, লাল কালারের হয়ে যাচ্ছে স্যাচুরেশনটা, ঠিক আছে। আবার যদি আমরা এটাকে কমাই তো ইমেজটা আবার স্বাভাবিক যে মুডে ছিল সেই মুডে চলে যাবে। আমি যদি 0% করে রাখি ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো এটাকে আমি পুরোপুরি 100% এখান থেকে লিখে দিচ্ছি, 100% আমাদের ইমেজটা যেমন ছিল তেমনই দেখাবে। এরপর এখানে প্রিসেট কালার দেওয়া আছে, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া আছে, সেই ইফেক্টগুলো আপনি এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানেও কিছু অ্যাপ্লাই দেওয়া থাকে সেগুলো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এখানে 400% হয়ে গেছে, দেখতে 400% দিলে ইমেজটা এরকম দেখাবে। তারপর আমি আগের পজিশনে যেতে চাই সেজন্য এখানে রিসেটে ক্লিক করলে আগের পজিশনে চলে যেতে হবে। আর এখানে টেম্পারেচার যেটা রয়েছে, টেম্পারেচার মানে হচ্ছে আপনার ইমেজের ব্রাইটনেসটা বা একটা লাল বর্ণ নিয়ে আসবে। টেম্পারেচার যত বাড়াবেন তত লাল বর্ণটা আসবে। আর যদি আপনি এখানে টেম্পারেচার কমাই দেন তাহলে দেখেন ইমেজটা উজ্জ্বলতা যেটা ছিল বা ফেসনেস যেটা ছিল সেটা এখান থেকে চলে গেছে। তো এখান থেকে আমি এটাকে নর্মাল যেটা ছিল সেই নর্মালটা রাখতেছি, অথবা এখানে রিসেন্টে ক্লিক করে নর্মালি চলে আসবে, ঠিক আছে। তো এই কাজটা আপনি এখান থেকে করে নিতে পারেন। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আর্ট এক্সট্রিক, অর্থাৎ এখানে যদি আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে চান সেই ইফেক্টগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজে ব্যবহার করতে পারেন।
যেমন আমি যদি এটা এখানে সিলেক্ট করে দিই পেন্সিল গ্রেসেল এটা আসবে, এখান থেকে সিলেক্ট করে দিলে এটা এখানে এরকম আসবে। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট পাবো, যে ইফেক্টগুলো এখানে সিলেক্ট করে দিলে সরাসরি সেই ইফেক্টগুলো এখানে আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা নিচে দেখতে পাচ্ছেন আর্টিস্টিক ইফেক্ট অপশন, এটা যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে ইফেক্টের যে অপশনটা রয়েছে সেই ইফেক্টের অপশনটা কিন্তু চলে আসবে, এখানে দেখছি ইফেক্টের অপশনটা চলে আসে। ঠিক আছে, এখানে আমাদের এখানে যে অপশনগুলো আমি দেখলাম, এখানে যেগুলো দেখলাম সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দিলে এই ইফেক্ট এখানে চলে আসবে। তারপর এখানে ট্রান্সপারেন্সিটা আমরা বাড়াতে চাইলে বাড়াতে পারবো এভাবে, আবার এটাকে ডেলিটা বাড়াতে চাইলে বাড়াতে পারবো। ঠিক আছে, আমি এখান থেকে আপনাকে এটাকে দিয়ে দেখাচ্ছি, যে এটা দিয়ে দেখে তার জিনিসটা বুঝতে পারবেন। দেখেন ইমেজটা কিন্তু আমাদের এই ফরম্যাটে বর্তমান আছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে ট্রান্সপারেন্সিটা বাড়াই, তো দেখেন যত বাড়াবো তত ইমেজটা কিন্তু প্রপারলিভাবে বোঝা যাবে। 100% করলে ইমেজটার উপর কোনো ইফেক্ট থাকবে না। আর যদি এটা ট্রান্সপারেন্সিটা কমাই তাহলে আমাদের এখানে যে ইফেক্টটা ছিল সম্পূর্ণ ইফেক্টটা কিন্তু পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন। এখানে দেওয়া আছে প্রেসিওর মানে হচ্ছে আপনার এটা কতটুকু থাকবে, অর্থাৎ এই যে আমাদের ইমেজটা যে ভাঙা ভাঙা মনে হচ্ছে বা হোয়াইটনেসটা মনে হচ্ছে সেটা কতটুকু থাকবে। আপনি যেটা 0% বা 100% করে দেন তাহলে হালকা হালকা বোঝা যাবে। ঠিক আছে, আর আপনি এটাকে যত কমাবেন তত আপনার ইমেজটা কিন্তু এখানে স্মুথলি হবে এবং এটাকে আপনি প্রপারলিভাবে হোয়াইটনেসটা বাড়াতে পারবেন। তো এখান থেকে এই কাজটা আপনি করে নিতে পারেন। এরপরে আছে ইমেজ কম্প্রেস মানে কম্প্রেসিভ পিকচার, অর্থাৎ এই ইমেজটা আপনি যদি যতটুকু রেজুলেশন রয়েছে বা যতটুকু এর সাইজটা রয়েছে সেই সাইজটা যদি বাড়াতে চান, মনে করি যদি 2 MB ছিল ইমেজটা যদি 3 MB বা 4 MB ফরম্যাটে রূপান্তর করতে চান তাহলে আপনাকে এখানে কম্প্রেস পিকচারে ক্লিক করতে হবে। অর্থাৎ রেজুলেশনটা ভালো রাখার জন্য আপনাকে এই কাজটি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই টু দিস পিকচার, অর্থাৎ যে পিকচারটাকে আপনি সিলেক্ট করবেন শুধু সেটার উপর যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই অনলি টু দিস পিকচারে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে ডিলেট কমপ্লিট এরিয়া টু পিকচার, অর্থাৎ আমরা যেটুকু শুধু সিলেক্ট করে দিয়েছিলাম মানে যেটুকু এরিয়া ডিলেট করে দিই সেটুকু উপরে যদি আমরা অ্যাপ্লাই না করতে চাই তাহলে এখানে এটাকে অ্যাপ্লাই করে দেবো। তারপর এখান থেকে আপনার অনেকগুলো ফরম্যাট পাবেন, এখান থেকে আপনারা প্রিন্ট 220 এটাকে সিলেক্ট করে দিতে পারেন অথবা স্ক্রিন এটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে 220টা সিলেক্ট করে দিলাম, অথবা আপনি যদি এখান থেকে এটাও দিতে পারেন যে ইউজ ডকুমেন্ট রেজুলেশন, অর্থাৎ এই রেজুলেশনটা যদি আপনি এখানে ইউজ করতে চান তাহলে এখানে এটা সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলে সেই রেজুলেশনটা আপনার ইমেজের ভিতরে অ্যাপ্লাই হয়ে যায়। আর যখনই আপনি এটাকে প্রিন্ট করবেন বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করবেন তখন দেখবেন তো আপনার ইমেজের কোনো রেজুলেশনটা কিন্তু নষ্ট হবে না, পরিপূর্ণভাবে তার যে রেজুলেশন ছিল সেই রেজুলেশনটা এখানে থেকে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পিকচার কি, অর্থাৎ এই ইমেজের জায়গায় যদি অন্য কোনো ইমেজ বসাতে চান তাহলে আপনি চেঞ্জ পিকচারে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করেন তখন এরকম একটা উইন্ডোজ আসবে, এখান থেকে আপনি কোথা থেকে পিকচারটি নিতে চাচ্ছেন, যদি অনলাইন থেকে নিতে চান তাহলে নেট কানেকশন দিলে আপনি সরাসরি এখানে অনলাইনে ক্লিক করলে আপনার অনলাইনে নিয়ে যাবে, অর্থাৎ আপনি যদি কোনো ব্রাউজার থেকে ডাউনলোড দিতে চান। আর যদি আপনি কম্পিউটারে থেকে ব্যবহার করতে চান তাহলে ওয়ার্ক অফলাইনে দেখতে পাচ্ছেন, ওয়ার্ক অফলাইনে ক্লিক করতে হবে। তো দেখেন আমি ওয়ার্ক অফলাইনে ক্লিক করলাম, এখান থেকে আমি আরেকটা ইমেজ আমার এখানে সিলেক্ট করে দিচ্ছি। মনে করেন আমি ওই ইমেজটার জায়গায় এই ইমেজটা বসাবো, তো এই ইমেজটাকে সিলেক্ট করে যদি ইনসার্ট বাটনে ক্লিক করি তাহলে দেখুন এই ইমেজটা কিন্তু আমার এখানে চলে আসে, অর্থাৎ ওই ইমেজের জায়গায় এই ইমেজটি চলে আসে। এটা হচ্ছে চেঞ্জ পিকচারের কাজ। এরপরে যেটা দেওয়া সেটা হচ্ছে রিসেট পিকচার কি, মনে করেন আমি যদি এখানে রিসেন্ট পিকচার সাইজে ক্লিক করি তাহলে নর্মালি আমার ইমেজের যে সাইজটি ছিল সেই সাইজটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রিসেট পিকচারে ক্লিক করলে আমাদের যদি কোনো ইফেক্ট ব্যবহার করি, মনে করি এটাকে আমি বড় করে নিলাম, তারপরে এখান থেকে যদি আমি রিসেটে ক্লিক করি তাহলে ইমেজটা নর্মালি যেটা ছিল আমাদের সেই নর্মালি ফরম্যাটে আমাদের কিন্তু বসে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিসেটের কাজ। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেওয়া আছে যে পিকচার স্টাইলটা কি, এখানে আমাদের পিকচারে দেখতে পাচ্ছেন এই পিকচার আমরা বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু ব্যবহার করতে পারি, বর্তমানে এটা নর্মাল মোডে রয়েছে। ঠিক আছে, তো দেখেন আমি যদি ইমেজটাকে এই সাইডে রাখি, এখান থেকে যদি এখন স্টাইলে এরিয়াতে ক্লিক করি তো দেখেন এখানে আমি যে স্টাইলটা ব্যবহার করবো সেই স্টাইল কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যদি লক্ষ্য করেন তখন দেখতে পাচ্ছেন যে ইমেজটার উপরে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আমাদের রয়েছে, আপনাদের যেটা প্রয়োজন সেটা এভাবে শুধু জাস্ট একবার সিলেক্ট করে দিবেন তাহলে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে তেমন কিছু কাজ নেই, আমি এটা রাখলাম, তাহলে দেখেন ইমেজটা কিন্তু আমার আগের ফরম্যাটে থেকে অন্য একটা ফরম্যাটে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন পিকচার বর্ডার। ঠিক আছে, পিকচার বর্ডার কি, অর্থাৎ এই ইমেজটা যদি আপনি বর্ডার দিতে চান, চারপাশে যদি কোনো কালারের বর্ডার দিতে চান তাহলে এখান থেকে পিকচার বর্ডারে ক্লিক করতে হবে। এখান থেকে অনেকগুলো কালার দেখতে পাবেন, যে কালারটিকে সিলেক্ট করে দেবেন সেই কালারটি এখানে চলে আসবে। আর যদি বর্ডার না দিতে চান তাহলে নো বর্ডার দেখতে পাচ্ছেন, নো বর্ডারে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর এখানে দেখছেন মোর আউটলাইন কালার, এখানে যদি ক্লিক করি এখানে আর অনেকগুলো কালার পাবেন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে কাস্টম। এখান থেকে আপনি লিখে দিতে পারেন রেড কতটুকু থাকবে, গ্রিন কতটুকু থাকবে, ব্লু কতটুকু থাকবে, অথবা আপনি যদি এখান থেকে মাউস দিয়ে সরাসরি সিলেক্ট করে দেন তাও হবে। এখানে স্ট্যান্ডার্ড কালার আছে, স্ট্যান্ডার্ড কালারগুলো এভাবে সিলেক্ট করে দিতে পারেন, এটা সিম্পল একটি বিষয়। তো এখান থেকে আমি মনে করেন যে এই কালারটিকে সিলেক্ট করে দিলাম, যার পর যদি আমি এখানে ওকে বাটনে ক্লিক করি সেই কালারটি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু ব্যবহৃত হয়ে গেছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার হিসেবে ব্যবহৃত হয়ে গেছে। তো আমি যদি বর্ডারের যে থিকনেসটা রয়েছে থিকনেসটা যদি একটু বাড়ে তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখন ইমেজটা চারপাশে কিন্তু এই যে একটা বেগুনি কালার বা গোলাপি কালার দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে বর্ডার। ঠিক আছে,
তো এখান থেকে আপনি বর্ডারটা খুব সহজে এর ওয়েটটা এখান থেকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, ঠিক আছে। এখান থেকে মোর লাইন, এখানে যদি ক্লিক করি এখানে আবার অনেকগুলো লাইন আসবে, এখান থেকে টেম্পারেচারটা এভাবে বাড়াই দিতে পারেন বা কমাই দিতে পারেন, মানে এর উজ্জ্বলতাটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন। তারপর যে ওয়েটটা এখান থেকে আরও বাড়াতে পারেন, কমাতে পারেন। এইভাবে যদি ক্লিক করতে থাকেন, উপরে যদি ক্লিক করেন এখানে এই অপশনটাতে, তাহলে ওয়েট যেটা রয়েছে ওয়েটটা বাড়বে, আর যদি নিচেটাতে ক্লিক করেন তাহলে ওয়েটটা কিন্তু কমবে। তারপর যে কম্পাউন্ড টাইপ, এখান থেকে আপনার ইমেজটা কয়টা ফরম্যাটে থাকবে বা কয়টা লাইনের ফরম্যাটে থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে হচ্ছে ড্যাশ টাইপ, এখান থেকে যদি আপনি বর্ডারটাকে ড্যাশ টাইপে দিতে চান তাহলে ড্যাশ টাইপে দিতে পারেন। তারপরে হচ্ছে কিন্তু ফ্ল্যাট রয়েছে, স্কোয়ার রয়েছে, এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, রাউন্ড রয়েছে, যেটা সিলেক্ট করবে সেটা হবে, ঠিক আছে। তো ব্যবহার দিলে ব্যবহার আসবে এখানে। তো এটা হচ্ছে সিম্পল একটি বিষয়, আপনি এখান থেকে সে কাজটি করে নিতে পারেন। তারপর এখানে যেটা আছে যে পিকচার ইফেক্ট, আপনি যদি পিকচারের ভিতরে কোনো ইফেক্ট ব্যবহার করতে চান সেই ইফেক্ট কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারেন। তো দেখেন আমি যদি পিকচার ইফেক্টে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন প্রিসেন, তারপর হচ্ছে শ্যাডোর পরে রিফ্লেকশন, গ্লো, সফটনেস, ব্যবহার হচ্ছে 3D রোটেশন, ঠিক আছে। তো আমি যখন এখানে প্রেসারে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন নর্মালি আমাদের ইমেজটা কিন্তু এরকম থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম থাকবে, এটা থাকলে এরকম থাকবে, এখানে বিভিন্ন ফরম্যাটে দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখান থেকে 3D নিচে একটা অপশন থাকে, এখানে যদি ক্লিক করেন, এখানে যখন আমি ক্লিক করি তখন দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের একটা অপশন চলে আসছে। এখানে যে অপশনগুলো রয়েছে আমাদের যে পিকচার ইফেক্ট, এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে যে অপশনগুলো রয়েছে আমাদের এখানে এই বক্সের ভিতরে কিন্তু আমাদের সেই অপশনগুলো রয়েছে। আপনি চাইলে এখান থেকেও কাজটা করতে পারেন অথবা এখান থেকেও কাজটা করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদের কাজটা করে দেখাচ্ছি। প্রথমে যেটা দেওয়া আছে শ্যাডোতে যখন ক্লিক করবেন এখানে দেখতে হচ্ছে প্রেজেন্ট দেওয়া আছে, প্রেজেন্টে ক্লিক করলে এখানে অনেকগুলো শ্যাডো পাবে আপনারা। শ্যাডো মানে হচ্ছে ছায়ার মতো। আমি যদি ইমেজটাকে বর্তমানে নর্মাল মোডে নিয়ে যাই, এখান থেকে মনে করেন ইমেজটাকে আমি নর্মাল মোডে নিয়ে গেলাম, একেবারে নর্মাল মোডে নিয়ে আসলাম এখানে, ঠিক আছে। তখন এই ইমেজটাকে যদি আমি এখান থেকে দেখেন এখান থেকে শ্যাডোটা যদি দিই, মনে করেন ইমেজটা আমি এখানে শ্যাডো দিব, মানে ছায়ার মতো যেন একটা ভাব চলে আসে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ইমেজটা চারপাশে একটা ছায়ার মতো কিন্তু একটা ভাব চলে আসে। এখান থেকে আপনার ট্রান্সপারেন্সিটা সেটা বাড়ায় দিতে পারেন এভাবে, আবার এখান থেকে ট্রান্সপারেন্সিটা কমাই দিতে পারেন, ঠিক আছে। তো কমাই দিলে একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আর যদি যত বাড়াবেন তত এর উজ্জ্বলতা কিন্তু কমে যাবে, ঠিক আছে। তারপর সাইজটা আপনি কতটুকু রাখতে চান, দেখেন আমি যদি সাইজটা এখান থেকে বাড়াই তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন আমি যদি এটুকু রাখি তাহলে দেখেন এই ইমেজটার বাইরের সাইড দেখতে পাচ্ছেন এই ইমেজটার মতো কিন্তু একটা ছায়ার মতো একটা অপশন চলে আসছে। তো এটা হচ্ছে এর কাজ। সাইজটা আপনি এখান থেকে বড় ছোটো করে নিতে পারেন। তারপর হচ্ছে ব্লার, আপনি যদি ইমেজটা ব্যাকগ্রাউন্ড ওটাকে এই অপশনটাকে যদি ব্লার করতে চান, অর্থাৎ যেটা শ্যাডো ব্যবহার করতে চান সেই শ্যাডোটাকে ব্লার করতে চান তাহলে এখানে ব্লারের এভাবে ব্লার করে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাঙ্গেল, অর্থাৎ কত অ্যাঙ্গেলে থাকবে এটা, আপনি কত অ্যাঙ্গেলে, যেমন আমি যদি এখান থেকে এটাকে 90 অ্যাঙ্গেল সিলেক্ট করে দিই, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কিন্তু এই ইমেজটা বর্তমানে আছে। যদি এখান থেকে 180 ডিগ্রি সিলেক্ট করে দিই তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের এই ইমেজটা কিন্তু থাকবে এখান থেকে, ঠিক আছে। তো আপনি এটা খুব সহজে এভাবে বাড়ায় কমায় দিতে পারেন। এরপর আছে ডিস্টেন্সটা কতটুকু থাকবে, অর্থাৎ এক সাইড থেকে আরেকটা সাইডে বা ইমেজটা কোন সাইডে থাকে, আপনি যদি 0% সিলেক্ট করেন তাহলে 0% থাকবে। আর যদি এখান থেকে এখন আমি যদি 80% দিই তাহলে 80 ডিগ্রি, যদি 90 ডিগ্রি দিই তাহলে দেখেন 90 ডিগ্রি ইমেজটা থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের শ্যাডোর কাজ। তার শ্যাডোর পরে যেটা থাকলো সেটা হচ্ছে রিফ্লেকশন মানে হচ্ছে এটার মতো যদি আরেকটা নিচে দেখতে চান, মনে করেন এই ইমেজটার মতো আমি আরেকটা ইমেজ নিচের দিকে দেখবো, তাহলে দেখেন আমি যদি এই ইমেজটাকে একটু ছোটো করি তাহলে জিনিসটা বুঝতে পারবেন। দেখেন এই ইমেজটার মতো মনে হচ্ছে নিচে আরেকটি ইমেজ আছে। তো এটা হচ্ছে রিফ্লেকশন, মানে ছায়ার মতো যদি দেখতে চান। ট্রান্সপারেন্সি যত বাড়াবেন তত এর উজ্জ্বলতাটা কমে যাবে, আর ট্রান্সপারেন্সিটা যত কমাবেন, ঠিক আছে, বাড়ালে কমে যাবে আর কমালে এর ট্রান্সপারেন্সিটা বৃদ্ধি পাবে বা আপনি পরিপূর্ণভাবে এই রিফ্লেকশনটা দেখতে পাবেন। একইভাবে এখানে সাইজ পরিবর্তন করতে পারেন, ব্লার করতে পারেন, এবং ডিস্টেন্স মানে এই ছবি থেকে এই রিফ্লেকশনের দূরত্বটা কতটুকু থাকবে, যেমন এখানে সেটা বাড়া দিতে পারেন, কমায় দিতে পারেন। এটা হচ্ছে রিফ্লেকশনের কাজ। তারপরে যেটা রয়েছে গ্লোরও কাজ একই, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এইটা ধীরে ধীরে দেখেন গ্লোরি ইফেক্ট এখানে চলে আসে। এখান থেকে আপনি সাইজটা বাড়া দিতে পারেন, অথবা কালারটা যেটা রয়েছে কালারটা এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। এখান থেকে আমি যদি গ্রিন কালার সিলেক্ট করে দিই তো গ্রিন কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আবার সাইজটা দেওয়া, সাইজটা আপনি এখান থেকে বড় ছোটো করে নিতে পারেন, ট্রান্সপারেন্সিটা এভাবে বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে। তো এটা সিম্পল একটি বিষয়, আশা করি জিনিসটা বুঝতে পারতেছেন। তারপরে যে সফটনেস, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে, আপনার সফটনেসে আপনি বিভিন্ন ধরনের সাইজ দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে সাইজটা সবসময় জন্য 0 রাখতে পারেন। তারপরে এখানে দেওয়া আছে 3D রোটেশন, আমরা যে 3Dতে ক্লিক করেন, 3Dতে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাবেন, অথবা আপনি যে এখান থেকে দিতে পারেন, যেমন 3D রয়েছিল আমাদের 3D এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি যদি 3Dতে ক্লিক করি দেখেন ইমেজটা কিন্তু আমার 3D মোডে কিন্তু রিপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি এখান থেকে এই কাজটা করতে পারেন, সরাসরি এখান থেকে করতে পারেন। এখানে আপনি যদি সিলেক্ট করে এখান থেকে কি ইমেজটা কোন ফরম্যাটটা সিলেক্ট করে দেবেন, যেটা সিলেক্ট করে দেবেন সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে হচ্ছে এর ওয়েটটা কতটুকু থাকবে, ওয়েটটা এখানে এর বাটনে ক্লিক করে এভাবে বাড়াতে পারেন, অথবা এখান থেকে কমাতে পারেন। একইভাবে এখান থেকে হাইটটা এইভাবে বাড়াতে পারেন, হাইটটা এবং হাইট বাড়াতে পারেন, কমাইতে পারেন, ঠিক আছে। একইভাবে এখানে যদি বেবল দিতে চান, বেবলটা কীরকম দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে হাইট ওয়েট এভাবে বাড়াবেন। তারপর যে ডেথ মানে হচ্ছে এর মোটরটা মানে ডিপ,
মানে কতটুকু থাকবে, সেটা কালার কী থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর যে ডিপটা কতটা থাকবে এটা বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে কাউন্টারটা কতটুকু থাকবে, এখান থেকে যদি আপনি যদি রেড কালার সিলেক্ট করে দেন তো রেডটা দেখতে পাচ্ছেন চারপাশে বর্ডারের মতো একটা রেড কালার চলে আসে। এর সাইজটা আপনি এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। তো আমি বাড়াই দিলাম, তো দেখতে পাচ্ছেন রেড কালারটা এবার পরিপূর্ণভাবে বুঝতে পারতেছেন। তারপরে যে ম্যাটেরিয়াল, এখানে আপনি ইমেজটাকে কোন ফরম্যাটে রাখতে চান, 3D যদি ক্লিক করেন তাহলে এরকম আসবে, ঠিক আছে। এখানে আমাদের অনেকগুলো ফরম্যাট থাকে, আপনি যেটাকে সিলেক্ট করে দেবেন সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে আপনার যেটা ভালো লাগে সেটা এইভাবে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি এটা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে লাইটিংটা কীরকম থাকবে, কোন ফরম্যাটে থাকবে, এখান থেকে বিভিন্ন ধরনের লাইটিং অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনি লাইটিংটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে এই লাইটিংটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে দেওয়া আছে লাইটিং অ্যাঙ্গেলটা কতটুকু থাকবে, আপনি এই লাইটটা কোন ফরম্যাটে বা কত অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে লিখে দিতে পারেন। আমি যদি এখান থেকে 90 অ্যাঙ্গেল লিখে দিই, 90 দিয়ে দিলাম, তাহলে দেখেন 90 অ্যাঙ্গেলে আমাদের কালারটা কিন্তু রিফ্লেকশন হয়ে গেছে। এই হচ্ছে মূলত আমাদের যে এখানে যে ব্যবহার অপশনটি বা 3D অপশনটি ছিল, এই অপশনের কাজ। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে 3D রোটেশন, অর্থাৎ এই ইমেজটাকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাচ্ছি। দেখেন আমি এখানে ঘোরাই তো দেখতে পাচ্ছি ইমেজটা কিন্তু আমাদের রোটেট হচ্ছে, ঠিক আছে। এটা আছে এক্স রোটেশন, এটা হচ্ছে ওয়াই রোটেশন, ঠিক আছে। এখানে দেখেন আমি যে ওয়াই রোটেশন নিচের দিকে উপরের দিকে নিয়ে যাই তাহলে দেখেন ওয়াই রোটেশন হচ্ছে। আবার যদি এখানে জেড রোটেশন হচ্ছে মানে হচ্ছে এটাকে আমরা উপরের দিকে নিচের দিকে ডানে বামে বিভিন্ন ফরম্যাটে এটাকে আমরা ঘোরাতে পারি, ঠিক আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দিক নির্দেশনা দেওয়া আছে, আপনি এদিক ঘুরলে কী আসবে, এদিক ঘুরলে কী আসবে দেখাচ্ছে এখানে। তো এই হচ্ছে মূলত আমাদের এখানে যে পিকচার ইফেক্ট ছিল, এই পিকচার ইফেক্টের কাজগুলো, সমস্ত কাজগুলো এখান থেকে আপনি খুব সহজে এই জিনিসগুলো এখান থেকে, অর্থাৎ আমরা এখান থেকে শুরু করে এই যে এখান থেকে পিকচার স্টাইলে যতগুলো অপশন দেখলাম এখানে সবগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে। এখান থেকে আপনি কাজগুলো করতে পারেন অথবা এখান থেকে কাজগুলো করতে পারেন। এরপরে পিকচার লেয়ার, তো আমি এখান থেকে এই পিকচারটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে আর একটা নতুন পিকচার নিয়ে আসতেছি লেয়ারটি বোঝানোর জন্য। তো এখান থেকে আমি মনে করেন যে ডেস্কটপ থেকে এই ইমেজটিকে আবার নিয়ে যাচ্ছি। তো এই ইমেজটিকে নিয়ে আসার পর ইমেজটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিয়ে এখানে রাখতেছি, ঠিক আছে। তো লেয়ারটিকে বোঝানোর জন্য আর এখান থেকে আমি সবগুলো ক্লোজ করে দিলাম। এখন আমি যে লেয়ারটা ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে, অর্থাৎ আপনি ইমেজটাকে এখানে বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করে সেটার সাথে ট্যাক্স যুক্ত করতে পারেন বা আরও অন্যান্য ইমেজগুলো এখানে অ্যাড করতে পারেন। এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া, যেমন আমি যদি এটাকে সিলেক্ট করে দিই তাহলে দেখেন এই ইমেজটা কিন্তু চলে আসে, এখানে ট্যাক্স দেওয়া আছে। আমি যদি এখানে লিখে দিই যে এমডি, তো দেখেন আমি লিখে দিলাম এমডি আল হোসেন, তো দেখতে পাচ্ছি এমডি আল হোসেন চলে আসে, ঠিক আছে। অর্থাৎ এখানে সম্পূর্ণ ইফেক্টটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে আপনি বিভিন্ন ধরনের লেয়ার পাবেন, সেই লেয়ারগুলো এখানে দিয়ে দিতে পারেন। তো যে পরে যে অপশনগুলো এখানে ডিজাইন আসতেছে, ডিজাইনগুলো যখন আমরা শেপ নিয়ে কাজ করবো তখন এটা আসবে, তখন আমি এটা বলে দিচ্ছি। তো এটা হচ্ছে মূলত আমাদের এই অপশনের কাজ। এরপর আমি যদি আবার ইনসার্টে চলে যাই, ইনসার্টে যাওয়ার পরে পিকচার এখানে অনলাইন পিকচার, অর্থাৎ আপনি যদি অনলাইনের মাধ্যমে কোনো পিকচার ডাউনলোড করতে চান তাহলে এখানে অনলাইনে ক্লিক করতে হবে। যদি আমার এখানে যদি বর্তমানে নেট কানেকশন না, সেই জন্য এখানে অফলাইন দেখাচ্ছে। যখন অনলাইনে আমি থাকবো সরাসরি একটা ব্রাউজার এখানে ওপেন হয়ে যাবে, সেখান থেকে সার্চ করে যে কোনো আমরা ইমেজ এখানে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শেপ, আমি এটাকে ইমেজটাকে ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ আমাদের মাইক্রোসফট এক্সেলে অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের শেপ দেখানোর প্রয়োজন পড়ে, তাহলে আপনি খুব সহজে এখান থেকে সেই শেপটা কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি এখানে শেপে ক্লিক করি, শেপে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে শেপ দেওয়া আছে। আপনি এখান থেকে যে শেপটাকে সিলেক্ট করে দেবেন, মাউস দ্বারা ড্র্যাগ করবেন, সেই শেপটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা অনেকগুলো শেপ নিতে পারেন। যেমন আমি যদি এখান থেকে এই শেপটাকে নিয়ে এই শেপটাকে সিলেক্ট করে দেবেন, এই শেপটা চলে আসছে। যখন আমরা শেপ নিয়ে আসবো তখন কিন্তু আবার এখানে আমাদের ফরম্যাট নামে কিন্তু একটা অপশন চলে আসবে, ঠিক আছে। আর যখনই আমরা ফরম্যাট নামে অপশনটা আসবে এখানে দেখতে পাচ্ছি আবার ওই এখানে যে আমরা ইনসার্টের ভিতরে যে শেপের অপশনগুলো দেখতে পাচ্ছি, ঠিক একেবারে ফরম্যাটের ভিতরে গিয়েও আমরা এখান থেকে সেই শেপের অপশনগুলো দেখতে পাচ্ছি। এখান থেকেও আমরা এখন এই কাজগুলো করতে পারি। এখান থেকে যদি স্টার নিতে চাই স্টার নিতে পারবো। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনার যদি এখান থেকে যেগুলো দেওয়া আছে আপনি যদি নর্মালি এইটাকে এভাবে ড্র্যাগ করেন তাহলে দেখেন ইমেজটা কিন্তু বা যে শেপটা নেবেন সেটা কিন্তু যে কোনোভাবে মুভ করতে পারতেছে, যে কোনো দিকে মুভ করতে পারতেছে, তাই না। কিন্তু আপনি যদি কিবোর্ড থেকে শিফট বাটনটি প্রেস করে কোনো কিছু এইভাবে মনে করেন আমি এটাকে আবার নতুন করে এই যে এই শেপটাকে নিচ্ছি, মনে করেন আমি এখান থেকে আমি মনে করেন এই শেপটাকে নিচ্ছি, ঠিক আছে। পতাকার মতো যে শেপটা দেখতে পাচ্ছেন আমি এই শেপটাকে এখানে আর্ট করবো। দেখতে পাচ্ছেন আমি বর্তমানে এটা যেভাবে মুভ করতেছি সেভাবে কিন্তু মুভ হচ্ছে বা আর্ট হচ্ছে। কিন্তু আমি যদি কিবোর্ড থেকে শিফট বাটনে প্রেস করি তাহলে এর অ্যাকচুয়ালি যে সাইজটা সেই সাইজটা কিন্তু এখানে তৈরি হবে, অন্যান্য সাইজে কিন্তু তৈরি হবে না। তো আমি এটাকে অ্যাকচুয়ালি যে সাইজ সেই সাইজে এখানে তৈরি করে রাখলাম। তো দেখেন এই সাইজটা এখানে তৈরি করে রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু শেপ এখানে তৈরি করে রাখলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাটের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে এখানে সেটা হচ্ছে ইট শেপ। ইট শেপ এখানে ক্লিক করলে এখানে দুটি অপশন দেখতে পাবে, একটা হচ্ছে চেঞ্জ শেপ আর একটা হচ্ছে ইট পয়েন্ট। অর্থাৎ এই যে আমাদের এখানে যে ইমোজি বা কার্টুনের মতো যে একটা ইমেজ নিয়ে আসছি, এখানে যদি আমি এই শেপটার পরিবর্তে যদি অন্য শেপ বসাতে চাই তাহলে ইট শেপে যাবো, এখান থেকে চেঞ্জ শেপে ক্লিক করবো। এখান থেকে যে শেপটি এখানে দিতে চাই সেই শেপটি সিলেক্ট করে দেবো। মনে করেন এখান থেকে আমি এই যে
লাভ শেপের লাভ যে শেপটি রয়েছে বা হার্ড যে শেপটি রয়েছে এখানে সিলেক্ট করে দিলাম। তো দেখেন এই শেপটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইটা হচ্ছে মূলত এই অপশনটার কাজ। তারপরে দেওয়া আছে ইট পয়েন্ট। ইট পয়েন্ট মানে হচ্ছে মনে করেন এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এখানে ইট পয়েন্টে ক্লিক করি অর্থাৎ এর কয়টি অপশন রয়েছে বা কয়টি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো এখানে আমি শো করাবে এবং এই পয়েন্টগুলোর মাধ্যমে তখন আমরা এটাকে আবার কাস্টমাইজ করতে পারবো, মানে ইট করে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত এই অপশনটির কাজ। আশা করি আপনার জিনিসটি বুঝতে পেরেছেন। এরপর এখানে যেটা দেওয়া আছে এখানে তেমন কিছু নাই, তো এখান থেকে আমি এই শেপটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমাদের এখানে এই শেপটার ফরম্যাটের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট বক্স। অর্থাৎ আপনি যদি মনে করেন এটার ভিতরে যদি কোনো কিছু লিখতে চান বা যদি সিম্পলি একটা টেক্সট বক্স নিতে চান মানে লেখার জন্য, টেক্সট বক্সে ক্লিক করে যেখানে ড্রা করে দিবেন সেখানে দেখবেন যে একটা টেক্সট বক্স কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি এখানে বিভিন্ন ধরনের জিনিস লিখতে পারেন। তো এখানে লিখে দিলাম আমি এমডি। তো দেখেন আমি লিখে দিলাম এখানে এমডি আওয়ার আছে। এখন এটাকে আমরা যেখানে মুভ করতে যাবো সেখানে মুভ করে এভাবে রাখতে পারবো, যে কোনো জায়গায় এভাবে লিখে এটাকে রাখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেক্সট বক্সের কাজ, ফরম্যাটের ভিতরে যে টেক্সট বক্সটা আছে এই বক্সের কাজ। এরপরে দেখেন এখানে দেওয়া আছে শেপ স্টাইল, অর্থাৎ আপনি শেপটাকে বিভিন্ন স্টাইলে কিন্তু এখানে রাখতে পারেন, বিভিন্ন ফরম্যাট শেপে স্টাইলে রাখতে পারবেন। টেক্সট বক্সটাকে বিভিন্ন স্টাইল দিতে পারেন, অথবা যেখানে যে শেপগুলো রয়েছে মনে করেন এই যে স্টার যে শেপটি রয়েছে এটাকে যদি আমরা বিভিন্ন স্টাইল দিতে চাই তাহলে এই এর বাটনে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের শেপের স্টাইল চলে আসবে, এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন শেপ ফিল, এখান থেকে যেতে পারেন, এখান থেকে বিভিন্ন ধরনের ফিল কালারটা দিয়ে দিতে পারেন। অর্থাৎ পিকচারের ভিতরে আমি আপনাদের যেগুলো দেখালাম যে ফিল কালার কি, তারপর যে শেপ আউটলাইন কি, ঠিক আছে, ঠিক একই জিনিসগুলো এখানে আমাদের দেওয়া শেপ ইফেক্টগুলো কি এগুলো তো দেখাই দিলাম পিকচার নিয়ে যখন কাজ করি, যে রিফ্লেকশন তারপর শেডো রিফ্লেকশন সেজন্য এখানে আর এই বিষয়গুলো বলতেছি না। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আর্ট স্টাইল। আর্ট স্টাইল একটা আমাদের জানা দরকার। আর্ট স্টাইল কি, অর্থাৎ মনে করো আমি এখান থেকে আরেকটা টেক্সট বক্স নিচ্ছি, এই টেক্সট বক্স এখানে একটা নিলাম। এখন এখানে আমি কোনো কিছু লিখতে চাচ্ছি, ঠিক আছে, আমি ফর্মেটে ক্লিক করলাম, এখান থেকে আমি কিছু লিখবো। এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ফন্টের স্টাইল দেওয়া আছে। তো এখান থেকে আমি যে স্টাইল সিলেক্ট করে দেবো সেই স্টাইলে লেখাগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যায়। দেখেন আমি যদি নর্মালি এখানে লিখি তো দেখেন নর্মালি কিন্তু আমার এই লেখাগুলো আছে, কিন্তু আমি যদি এখান থেকে কোনো একটা স্টাইল অ্যাপ্লাই করি, মনে করেন আমি এখান থেকে এই স্টাইল অ্যাপ্লাই করি, এখন যখন লিখি দেখুন এই লেখার স্টাইল কিন্তু আমার এখানে চলে আসছে। তো দেখুন আমি এখানে লিখলাম আওয়াল ক্রিয়েটিভ। এখন এই লেখাটাকে যদি আমি একটু বড় করি, ঠিক আছে, লেখাটাকে একটু বড় করি, বড় করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। হোমে যে আমি লেখাটাকে বড় করে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন এই যে লেখাটার ভিতরে কিন্তু একটা স্টাইল কিন্তু চলে আসছে। আমি যে এটাকে সাইজটাকে একটু বড় করে নিই, ঠিক আছে। তো টেক্সট বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আমরা বিভিন্ন ধরনের স্টাইল পাবো, যে স্টাইল এখানে সিলেক্ট করে দেবো সেই স্টাইল কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এভাবে আপনি টেক্সটের স্টাইল পরিবর্তন করতে পারেন খুব সহজে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আউটলাইন পরিবর্তন করে দিতে পারেন, এখানকার আউটলাইনটা দিয়ে দিতে পারেন। আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে যে ফিল কালার আর্ট কালার দেওয়া আছে, আর্ট কালারটা এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন, ঠিক আছে। সব কিছু এখানে দেখাচ্ছে রিফ্লেকশন কীভাবে করবেন, ঠিক আছে। লেখাটা বিভিন্ন স্টাইল এখানে দেওয়া আছে, যে স্টাইল আপনারা দিতে চান সেই স্টাইল এখান থেকে দিতে পারেন। দেখতে পাচ্ছেন লেখাটা স্টাইল এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে আপনি বিভিন্ন ধরনের টেক্সটের স্টাইল এখানে দিয়ে দিতে পারেন, ট্রান্সফর্ম করতে পারেন, অর্থাৎ কোন ফরম্যাটে আপনি টেক্সটগুলোকে রাখতে চাচ্ছেন। দেখতে আমি শুধু মাসের কাছাটি পরিবর্তন করতেছে, অটোমেটিক্যালি লেখাগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি এই ডিজাইনটি এখানে পরিবর্তন করে নিতে পারেন। এরপর যেটা দেওয়া আছে এখানে আমাদের যে অ্যারেঞ্জে যদি আমরা ক্লিক করি, মনে করি আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কয়টি শেপ রয়েছে, এটা একটি শেপ এবং এটা একটি শেপ। আমি এই শেপটিকে ডিলিট করে দিচ্ছি, তিনটা শেপ আমি এখানে রাখলাম। দেখতে পাচ্ছি স্টারটা কিন্তু সবার নিচে, তারপরে এটা কোনটা সবার নিচে। আমি যদি কালারগুলো একটু পরিবর্তন করে দিই তাহলে হয়তো জিনিসটা বোঝা যাবে প্রপারলিভাবে। এটাকে সিলেক্ট করে দিলাম ফরম্যাট, ফিল কালারটা, হ্যাঁ আচ্ছা এটা দিলাম, এখানে এই কালারটা দিলাম, আরেকটা কালার দিয়ে দিই, এই কালারটি দিলাম। এখন দেখতে পাচ্ছেন সবার নিচে কিন্তু যে হার্ট যে আইকনটি রয়েছে বা যে শেপটি রয়েছে সেটা কিন্তু সবার নিচে রয়েছে। তারপরে রয়েছে স্টারটি, তারপরে রয়েছে আমাদের যে ফ্ল্যাগ আইকনটি রয়েছে, এই ফ্ল্যাগ আইকনটি। এই অ্যারেঞ্জের কাজ হচ্ছে আমি যদি সবার নিচেরটাকে উপরে বা উপরেরটাকে নিচে আনতে চাই তাহলে এখান থেকে সেটা করতে হবে। যেমন ব্রিং ফরওয়ার্ড, অর্থাৎ আমি যদি এই হার্ট যে শেপটি রয়েছে এটাকে যদি সবার উপরে নিয়ে এসেছে একবারে, তাহলে এখান থেকে ব্রিং টু ফরওয়ার্ডে ক্লিক করি, তার সবার উপরে কিন্তু এটা চলে আসবে। দেখেন সবগুলো শেপের উপরে কিন্তু এটা রয়েছে, ঠিক আছে। আর যদি আপনি এবার মনে করেন যে আমাদের এটাকে আবার নিচে নিয়ে যাচ্ছি, ব্রিং টু স্যান্ড, তো দেখেন সবার নিচে কিন্তু এটা চলে গেছে। এখন আমি যদি একটা একটা করে উপরে নিয়ে আসতে চাই, মনে করেন হার্টটাকে এবার স্টারের উপরে নিয়ে আসবো কিন্তু ফ্ল্যাগের উপরে নিয়ে আসবো না, তাহলে এখান থেকে ব্রিং যে ফরওয়ার্ড অপশনটা রয়েছে এখান থেকে আমরা শুধু ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করবো, তাহলে একটা একটা করে উপরে আসবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই শেপটা স্টারটা কিন্তু সবার নিচে, এবার তারপরে হার্ড আইকনটি, তারপরে কিন্তু আমাদের ফ্ল্যাগ আইকনটি, ঠিক আছে। তো আর যদি আপনি সবগুলোকে একবারে নিয়ে আসতে সবার উপরে, মনে করেন এবারে আমি স্টার আইকনটা যেটা রয়েছে আমাদের স্টারটাকে সবার উপরে একবারে নিয়ে আসবে, তার এখান থেকে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলে তো সবার উপরে এটা চলে আসবে, ঠিক আছে।
আর এটাকে যদি সবার নিচে নিয়ে যেতে চাই তাহলে এখান থেকে আমরা ব্রিং টু ব্যাকে ক্লিক করলে সবার নিচে চলে যাবে। আবার যদি একটা একটা করে নিচে নিয়ে যেতে চাই, মনে করেন আমাদের এখানে যেটা রয়েছে, এবারে আমি সাইডে নিয়ে যাই একটু, এখানে দেখো এটা কিন্তু প্লাগটা কিন্তু সবার উপরে রয়েছে। আমি যদি এই প্লাগ আইকনটা শুধু হার্ডের নিচে নিয়ে যেতে চাই তাহলে এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলে শুধু এখানে হার্ডের নিচে চলে গেছে, কিন্তু পিছনে যে স্টার্টে রয়েছে এর নিচে কিন্তু যায়নি। কিন্তু আপনারা আবার যদি লক্ষ্য করেন আমরা যে হার্ডটাতে রয়েছে শুধু সবগুলো যদি একবারে ব্যাকে নিয়ে যেতে চাই তাহলে সেন্ড টু ব্যাকে ক্লিক করলে সম্পূর্ণটা নিচে একবারে চলে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ডের কাজ। এরপরে যেটা সিলেকশন প্যান, মনে করেন আপনার যদি এটাকে যদি এভাবে সিলেকশন করতে আপনার অসুবিধা হয় বা ছোটো ছোটো যদি আইকনে যদি কাজ করতে হয় তাহলে এটাকে আপনি খুব সহজে কিন্তু এখান থেকে পরিবর্তন করে দিতে, মানে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে যেটা সিলেক্ট করে দেবেন সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, অথবা এখানে চোখ আইকনে দেখতে পাচ্ছেন, চোখ আইকনের মাধ্যমে এটাকে অন করে অফ করে আপনি কাজগুলোকে প্রপারলি ভাবে করতে পারেন। ঠিক আছে, এখান থেকে উপরে নিচে নিয়ে যেতে পারেন। মনে করেন আমি যদি সবগুলোকে অন করে দিই, এটাকে যদি আপনার উপরে নিয়ে যেতে পরে এর বাটনে ক্লিক করে সবার উপরে চলে যাবে, অথবা এখানে ব্রিং ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন। এটার নিচে যাবে, এটাতে ক্লিক করলে এটা উপরে যাবে। যেমন আমি যদি এখানে হাতটা ক্লিক করি, হাতটা ক্লিক করে যদি সবার নিচে যাই, বারে ক্লিক করি তাকে সবার নিচে চলে গেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে আমি এর আগে টিউটোরিয়ালগুলো কিন্তু অ্যালাইনমেন্ট নিয়ে দেখাইছি যে অ্যালাইনমেন্ট মানে কি, মানে আপনি লেখাটাকে এক্সারসাইজ করার জন্য লেফটে রাইটে কোন জায়গায় রাখবেন সেই জিনিসটা আপনি এখানে করে নিতে পারেন। সেই জন্য এটা আর বলতেছি না। তারপর যদি আপনার অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি সেই জিনিসটা বুঝাই দেবো ইনশাল্লাহ। এরপরে দেখতেছি গ্রুপ। গ্রুপ মানে হচ্ছে দেখেন আমাদের এগুলো সবগুলো একটা আলাদা আলাদা, তিনটাকে যদি আমরা একসাথে গ্রুপ করে রাখতে চাই তাহলে তিনটাকে এভাবে সিলেক্ট করবো, মাউসের কন্ট্রোল বাটন প্রেস করে সবগুলোকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে গ্রুপে ক্লিক করলে এখানে দেখছি গ্রুপ অপশন। এখন আমাদের এই তিনটা কিন্তু এক জায়গায় হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমি যদি মাউসের কাছে দিয়ে একটা সিলেক্ট করতেছি সবগুলো কিন্তু মুভ হচ্ছে। তো আবার এখান থেকে আপনি আনগ্রুপ করে নিতে পারেন। ঠিক আছে, গ্রুপ আনগ্রুপের কাজ হচ্ছে এটা, মানে অনেকগুলো ফাইলকে একসাথে গ্রুপ করে রাখতে পারেন। এরপরে হচ্ছে রোটেট। রোটেট মানে হচ্ছে আপনি যদি এটাকে লক্ষ্য করেন, হাতটাকে আমি যদি রোটেট করতে চাই, এখানে বিভিন্ন রোটেটের ফরম্যাট দেওয়া আছে, অর্থাৎ বিভিন্ন দিকে ঘোরাতে পারি আমরা, এখানে খুব সহজে সেটা করতে পারেন। এবং এখানে যে মোর রোটেশন, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের একটা অপশন ওপেন হবে। তো এই অপশনের মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু এটাকে হাইট কতটুকু থাকবে, ওয়েট কতটুকু থাকবে, এখান থেকে আমাদের এই কাজ কিন্তু খুব সহজে করে নিতে পারে। ঠিক আছে, এবং এখান থেকে আমাদের টেক্সট বক্স কতটুকু থাকবে, সাইজ কতটুকু থাকবে, ওয়েট কতটুকু থাকবে, রোটেশন কতটুকু হবে, কত অ্যাঙ্গেলে আমাদের এটা ঘুরবে, সেই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে সিলেক্ট করে দিতে পারি। এটা সিম্পল একটি বিষয়, আপনার একবার ট্রাই করলে কিন্তু জিনিসগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, সেজন্য আমি এখানে আর সময় বেশি নষ্ট করতে চাই, এমনি টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাচ্ছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সাইজ। আপনি যদি এখান থেকে অ্যাকচুয়াল সাইজ দিতে চান, মনে করেন আমি এখান থেকে দিয়ে দিলাম এটা 4 ইঞ্চি থাকবে এবং এটা থাকবে আমাদের 5 ইঞ্চি। ঠিক আছে, 4 ইঞ্চি আর এটা থাকবে আমাদের এখানে 5 ইঞ্চি। তাহলে দেখেন আমাদের ইমেজটা যদি বাইরে ক্লিক করি তো এটা আমাদের 4 এবং 5 ইঞ্চি এখানে হয়ে গেছে। তো আপনি এখানে একটা এরো বাটন দেখতে পাচ্ছেন, এরো বাটন যদি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে লক অ্যাকসেপ্ট রেজুলেশন বা রেশিও। ঠিক আছে, আমি যদি লক করে দিই, লক করে দেওয়ার পর এখানে যদি আমি এখানে 3 দিলাম, এখানে যদি 8 দিই অটোমেটিক্যালি কিন্তু 10 হয়ে যাবে। আমি যদি এখানে 5 দিই, এর মানে 5 দিলাম, 5 দিয়ে দিলে অটোমেটিক এখানে আমাদের 4 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এর মানে কি, এর মানে হচ্ছে আমরা যদি একটা পরিবর্তন করে যদি আরেকটা পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে হাইট এবং ওয়েট যদি অ্যাকচুয়ালি পরিবর্তন করতে চাই, এর বাটনে দেখতে এর বাটনে ক্লিক করলে আপনি এখানে লক অ্যাকসেপ্ট রেশিও নামে একটা অপশন আসবে, এখানে টিকমার্ক দেওয়া থাকে, তাহলে আপনি একটা পরিবর্তন করলে অটোমেটিক্যালি দুইটাই পরিবর্তন হয়ে যাবে। আর যদি আপনি না হাইট আলাদাভাবে পরিবর্তন করতে চান, ওয়েট আলাদাভাবে পরিবর্তন করতে চান, তাহলে এখান থেকে লকটাকে তুলে দেবেন। ঠিক আছে, তো এই ছিল মূলত আমাদের এখানে যে ইনসার্ট অপশনটা ছিল, সেই ইনসার্ট অপশনের ভিতরে যে শেপ এবং পিকচার অপশন ছিল সেই অপশনগুলোর কাজ। এখানে আরও একটি অপশন সেটা আছে স্মার্ট আর্ট। আমি যদি স্মার্ট আর্টে ক্লিক করি, আমি এখান থেকে সব কিছু ডিলিট করে দিয়েছি, মনে করেন যত কিছু আছে সব কিছু আমি এখান থেকে ডিলিট করে দেব। ঠিক আছে, সব কিছু ডিলিট করার পর এখান থেকে যদি আমি স্মার্ট আর্টে ক্লিক করি, অর্থাৎ আমাদের যদি কোনো চার্ট তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে খুব সহজে কিন্তু আমরা এখান থেকে সেই চার্টগুলো তৈরি করে নিতে পারি। দেখুন এখানে অনেক ক্লিক করা আছে, এখানে লিস্ট আছে, প্রসেস আছে, সাইকেল আছে, তারপরে অনেকগুলো প্রসেস এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি শুধু একটার মাধ্যমে আপনাদের জিনিসগুলো বোঝাচ্ছি যেন আপনারা সবগুলাই ইজিভাবে করতে পারেন। মনে করেন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এখানে প্রিভিউ অপশন দেখতে পাচ্ছেন, এরকম দেখাবে। এখানে আপনার বিভিন্ন ধরনের কিন্তু স্মার্ট আর্ট রয়েছে, আপনি যেটা এখানে অ্যাপ্লাই করে দিতে চান সেটা এখানে শুধু লিখে দিবেন। ঠিক আছে, লিখে দিতে না, মানে এখানে সিলেক্ট করে দিবেন, মানে যে রিলেটেড আপনার প্রয়োজন, যেমন এখানে রিলেশন রয়েছে, ম্যাট্রিক্স রয়েছে। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর যদি আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করি তাহলে এই চার্টটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখন আমি মানে এখানে কোনো কিছু লেখার প্রয়োজন পড়ে আমি দিয়ে দিলাম এখানে 0%। ঠিক আছে, তারপর এখানে দিয়ে দিলাম মনে করেন এখানে 100%, তারপর এখানে দিয়ে দিলাম মনে করেন 200%। জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য এটাকে লিখতেছি। এখানে দিয়ে দিলাম আমি 300%, তারপর এখানে দিয়ে দিলাম আমি 400%। ঠিক আছে, 400%, এই যে 4 জায়গায় 4টা দিয়ে দিলাম। আর যখনই আমরা এটাকে নিয়ে আসি তখন কিন্তু ডিজাইন নামে একটা অপশন ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডিজাইন নামে এখানে একটা অপশন ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড শেপ, অ্যাড শেপে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর, অর্থাৎ আমরা যদি এখানে যেটাকে সিলেক্ট করে রাখবো, মানে এখানে সিলেক্ট করে রাখলাম, আমি যদি এর
আগে তৈরি করতে চাই তাহলে শেপ আফটারে ক্লিক করলে এর আগে আরেকটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে, আরেকটা বক্স তৈরি হয়ে যাবে। এখানে মনে করে দিলাম আমি এখানে 500%। আর যদি এখান থেকে আমি বুলেট বিফোরে সিলেক্ট করে দিই তাহলে বিফোর মানে তার আগে আরেকটা হবে। তো এখান থেকে আপনি এই কাজটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাড শেপের কাজ। তারপর যেটা হচ্ছে বুলেট। বুলেট মানে হচ্ছে আপনি যখন ক্লিক করেন তাহলে এখানে বুলেট মানে হচ্ছে এই যে বুলেট মানে হচ্ছে ছোটো করে একটি ডট চিহ্নের মতো চলে আসবে এখানে, ঠিক আছে। তো এই জিনিসটা এখন বুঝতে পারবেন না, আমি যখন পরে অপশন আছে টেক্সট প্যানে যখন ক্লিক করব তখন জিনিসটা বুঝতে পারবেন। টেক্সট প্যানে ক্লিক করলে এখান থেকে আপনার লেখার সাইজগুলো পরিবর্তন করতে অথবা এখান থেকে পরিবর্তন করতে পারেন। যেমন এখানে 100 সাইজ আছে, আমি যদি এখান থেকে অ্যাড বুলেটে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু অ্যাড বুলেটে কিন্তু একটা নতুন করে আইকন চলে আসে। এখানে যদি আমি লিখে দিতে 500%, তো নিচে দেখতে পাচ্ছেন বুলেট অনুযায়ী, অর্থাৎ এই বক্সের ভিতরে কিন্তু আবার নতুন করে কিছু নাম্বার চলে আসছে। এটা হচ্ছে বুলেট অপশনের কাজ, ঠিক আছে। আপনি যে এই বক্সটাকে ক্লোজ করে দেন, যেমন এখানে 100% আছে, আপনি চাইলে এখান থেকে পরিবর্তনটা করতে পারেন, অথবা এই 100% ক্লিক করে এখানে যদি লিখে দেন 600%, তাহলে দেখবেন এখানে 600% আমাদের হয়ে গেছে, ঠিক আছে, 600% হয়ে গেছে। তো এখানে যেটা লিখে দেবেন সেটা আপনি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর হচ্ছে ডিমোট প্রমোট। প্রমোট মানে হচ্ছে আপনি এটাকে উপরে নিচে বা নিচে উপরে নিয়ে যেতে পারেন। মানে এখানে যেটা ছিল আমার 400%, মানে নিচেরটা যেটা আমাদের এখানে বুলেটটা অ্যাডেড বুলেট যেটা ওটাকে যদি আমি দিতে চাই, ডিমোট প্রমোট এখানে করে নিতে পারেন, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে লেফট রাইট, অর্থাৎ 600%টাকে যদি আমরা হাতের বাম সাইডে এবং বাম সাইডে যদি হাতের ডান সাইডে নিতে চাই তাহলে এখান থেকে সেটা লেফট এবং রাইটে ক্লিক করে সেটা নিতে পারি। এরপরে দেখতে পাচ্ছেন মুভ এবং আপ দেওয়া আছে, যেটা মুভ এবং আপের কাজ কি। মুভ হচ্ছে মনে করেন এটা 422 বা এখানে 0% যেটা রয়েছে এটাকে যদি আমরা নিচে নিতে চাই তাহলে ডানে ক্লিক করবো, তো নিচে চলে আসবে, ঠিক আছে। যতবার নিচে ডানে ক্লিক করবো ততবার নিচে আসবে। আর যদি এটাকে সবার উপরে নিয়ে যেতে চাই তাহলে মুভ আপে ক্লিক করবো, তার সবার উপরে দেখেন চলে যাচ্ছে 0%টা সবার উপরে এখানে আছে 0% বর্তমানে এখানে নিয়ে যেতে চাই তাহলে মুভ আপে ক্লিক করবো। এভাবে আপনার সাইজগুলোকে বা অ্যাডজাস্ট করে বসাতে পারেন। এরপরে দেখছেন লেআউট, অর্থাৎ এখান থেকে আপনি মনে করেন এই লেআউটটা আপনি এখানে রাখবেন না, আপনি এখানে অন্য লেআউট ব্যবহার করবেন। সেই জন্য এখানে লেআউটে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের লেআউট দেখতে পাচ্ছেন। যে লেআউটে সিলেক্ট করে দেবেন সেই লেআউটটা কিন্তু এখানে আমরা প্রিভিউ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনি খুব সহজে কিন্তু এখান থেকে এটা পরিবর্তন করতে পারেন। তারপর যেটা হচ্ছে চেঞ্জ কালার, এখানে আপনি বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন। যে কালারটা আপনার প্রয়োজন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। মনে করেন আমি এই কালারটা সিলেক্ট করে দিই তাহলে এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার খুব সহজে কিন্তু এই কালারগুলো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন বা যে কোনো ফরম্যাটে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্ট স্টাইল। এখন স্টাইলটা কেমন থাকবে দেখতে পাচ্ছেন, বর্তমান নর্মাল শেপগুলো কিন্তু আমাদের নর্মাল রয়েছে, তাই না। এখান থেকে আমরা যদি কোনো স্টাইল সিলেক্ট করে দিই সেই স্টাইল কিন্তু এখানে সরাসরি অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সরাসরি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো আমি এটাকে এখানে সিলেক্ট করে দিলাম, তো এই শেপটা এখানে চলে আসছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিসেট দেওয়া আছে গ্রাফস। আমরা যদি যেগুলো এতক্ষণ তো যেগুলো অ্যাপ্লাই করলাম আর কি, এখানে যে জিনিসগুলো অ্যাপ্লাই করলাম সেগুলো যদি আমরা এখান থেকে রিমুভ করে দিতে চাই তো সরাসরি আমরা এখান থেকে রিসেট গ্রাফে ক্লিক করে আবার নর্মাল মোডে এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আবার কিছু ইফেক্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে কনভার্ট শেপ, এখান থেকে আমরা কনভার্ট শেপে ক্লিক করলে আমরা কনভার্ট সরাসরি শেপে আবার রূপান্তর হয়ে যাবে। দেখেন নর্মাল শেপে আমাদের রূপান্তর হয়ে গেছে। তো এখানে আরেকটি অপশন বাকি থাকলে সেটা হচ্ছে স্ক্রিনশট, অর্থাৎ আমাদের ডেস্কটপ এরিয়ার ভিতর থেকে ডেস্কটপ এরিয়ার ভিতর থেকে যদি কোনো নির্দিষ্ট কোনো অংশ আমাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই এক্সেলের ভিতর থেকে যে স্ক্রিনশট অপশন দেখতে পাচ্ছি, এখানে স্ক্রিনশটে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখান থেকে স্ক্রিন ক্লিপিং যে অপশনে দেওয়া আছে এখানে ক্লিক করবেন, তাহলে সরাসরি আপনি ডেস্কটপ এরিয়াতে নিয়ে আসবে এবং এর কালারটা দেখতে একটু অন্যরকম হয়ে গেছে এখন, এবং মাউসের কাছে আমাদের প্লাসের আইকন মতো হয়ে গেছে। এখান থেকে আমরা যেটুকু সিলেক্ট করে দিব, মনে করি এখান থেকে আমার কম্পিউটার আইকনটির প্রয়োজন, আমি কম্পিউটার আইকনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে যদি ছেড়ে দিই মাউসের কাছে তাহলে এই আইকনটি স্ক্রিনশট কিন্তু আমার এখানে মাইক্রোসফট এক্সেলের ভিতরে চলে আসবে। তো এখানে আবার আপনি ইমেজটাকে এইভাবে কাস্টমাইজ করে এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডে এইভাবে যেগুলো কাজগুলো করা দেখালাম আমি সেভাবে এখান থেকে সেই কাজগুলো কিন্তু করতে পারেন ইজিলি ভাবে, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের এই টিউটোরিয়ালটিতে। আশা করি আপনার জিনিসগুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেওয়ার। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা নতুন টিউটোরিয়ালে।